প্রিয় দর্শক, বিশেষ এই আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আজকে বিশ্লেষণ করবেন। বিশ্লেষক রয়েছেন আফসানা কিশোর লোচন। লোচন আপা, আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আসাদ। অনেকদিন পরে একসাথে হতে পারলাম ২ ভাই বোন। আনন্দের সময় আরকি। আশা করি আনন্দের সময় কাটবে। হ্যাঁ, হ্যাঁ, কত আনন্দ আকাশে বাতাসে। বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের স্থানে স্কটল্যান্ড সেই শূন্যস্থান পূরণ করে নিয়েছে এবং আম, এখানে তো আসলে আমাদের অনেক আনন্দ। ইউনুসের ১৭ মাস একে একে ধ্বংসের যে অবস্থা আর কি, ১৭ মাসে ক্রিকেটের সর্বনাশ, সর্বশেষ সর্বনাশ আর কি। আপনি আমাদেরকে একটু বলবেন যে ব্যাপারটা কি আসলে? আমরা দেখলাম আসিফ নজরুল উঠে পড়ে লাগলো ক্রিকেটের বিরুদ্ধে, সো কল্ড ব্যারিস্টার ফুয়াদ, সেও দেখলাম যে একটা ব্যাট একটা বল, এই ধরনের অঙ্গভঙ্গি, বিকৃত অঙ্গভঙ্গি, মানে ক্রিকেট যেন তাদের সতীন, মানে দুশ্মন, এই টাইপের একটা ব্যাপার। আসলে কি তারা প্রমাণ করতে চাইছে আমাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে আছে সেখানে অন্য ধরনের কোনো খেলাধুলার দরকার আছে? মানে উনি একাই তো অলরাউন্ডার, এরকম কিছু? আসাদ, এটা সত্যিকার অর্থে এখানে কোনো প্রশ্ন এবং উত্তর হয় না। আমরা দুজনেই এটা জানি যে আসিফ নজরুল তার ব্যক্তিগত যে ক্ষোভ, দেশ এগুলা আছে, এগুলা চরিতার্থ করার জন্য এই কাজ করেছে। এবং ইউনুস, আসিফ নজরুল, এই গং কি এজেন্ডা নিয়ে আসছে তো এটা আমরা জানি। তাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করা। তো সে তার এজেন্ডা ঠিকঠাক মতো বাস্তবায়ন করছে, ঠিক আছে তা? আর এটা তার এজেন্ডা ছিল। আর এটা আমি বলি যে ক্রিকেট বলি, তারপর পয়লা বৈশাখ বলি, এগুলা তো আমাদের এক ধরনের কমন গ্রাউন্ড। এখানে কিন্তু আপনি যে চিন্তা করবেন না যে লোচনা বা আওয়ামী লীগ করে, আমি চিন্তা করবো আসাদ বিএনপি করে, আমরা কিন্তু ওই একটা গ্রাউন্ডে সবাই এক। বাংলাদেশের খেলা, আমরা সবাই বাংলাদেশের খেলা দেখবো। বাংলাদেশের পয়লা বৈশাখ, আমরা সবাই পয়লা বৈশাখ উদযাপন করবো। তো এই যে জাতীয় যে জিনিসগুলো আছে, কমন গ্রাউন্ড, কমন জিনিসগুলো ধ্বংস করে দেওয়াটাই হচ্ছে গিয়ে তাদের লক্ষ্য। মানুষ ঐক্যবদ্ধ হতে পারবে না। মানুষ ঐক্যবদ্ধ হতে না পারলে তাদের এই যে দুঃশাসন, এটা তারা প্রলম্বিত করতে পারবে। আপনি আমি ঐক্যবদ্ধ হয়ে গেলেই তো বলবো যে আসিফ শয়তান কি বলতেছে, সে তো বলছে যে ২৬ লক্ষ ভারতীয় কাজ করে, সে তো একজনকে কোনো বাইর করতে পারলো না, তখন নজরুলের কি হবে? আর এই যে খেলার কথা বললেন, নজরুলের খেলা কিন্তু একটাই, এটা আমি এই বয়সে আর এখানে বলতে চাই না। ও ওই খেলা ঠিক মতো খেলতে পারলেই হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বোধহয় যোগসূত্র পেয়ে গেছি যে হাইকোর্ট বলছে একাধিক বিয়ের জন্য প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীর কোনো অনুমতি লাগবে না, মানে সিনিয়র সুমহান মর্যাদাদের কোনো অনুমতি লাগবে না। বিষয়টা আমরা একটু একটু একে একে রিকল করি। আমাদের ২১-এর বইমেলা বন্ধ হয়ে গেল। তারপরে মানে যতক্ষণ চলেছে শতাব্দী ভবর উপরে কি হয়েছে আমরা দেখেছি। আবার আমরা পয়লা বৈশাখে দেখলাম যে এটা এক প্রকার বন্ধ এবং চালু করা হলো বিশেষ সুবিধার জন্য, নেওয়ার জন্য, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের চেহারা এবং নাসিরুদ্দিন হজ্জা সব মিলেমিশে কি একটা অদ্ভুত কিংভূত কিমাকার একটা অবস্থা দেখলাম আমরা। এরপরে আমরা কি দেখলাম? বিজয় দিবস, স্বাধীনতা দিবস, সে কুচকাওয়াজ, মানে এগুলো পারলে একেবারে বন্ধ, নিষিদ্ধ করে দেয়। ক্রিকেট সহ অন্যান্য সব কিছুই তো ধ্বংস। সামনে একটা সো কল্ড ইলেকশন আসছে, সেই বিষয়ে কিছু বলবেন? মানে এই ক্রিকেট ধ্বংসের সাথে ইলেকশনের কি কোনো সম্পর্ক আছে? ইলেকশনটা খুবই মজার। ইলেকশনটা মজার এবং এটা নজিরবিহীন। ঠিক আছে? ইলেকশনটা মজার এই কারণে যে তারা বলছে যে হ্যাঁ ভোট দিতে হবে। আমি আজকে সকালে আপনার যখন চিন্তা করলাম যে আসাদ তো এখন আমাকে লিঙ্ক পাঠায় নাই, আমি কখন ঢুকবো, ৯টা ৪২ বাজে। মোবাইলটা হাতে নিলাম যে আপনি কোথায় লিঙ্ক পাঠিয়েছেন। দেখি রিজওয়াটা উঠান বৈঠক করছে, আমাদের পলিথিন উপদেষ্টা। উঠান বৈঠক করছেন কেন জানেন তো? হাবটের জন্য? হাবট হাবটের জন্য। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে যে একটা বিষয় আছে, সরকারে থাকা লোক যে নির্বাচনের জন্য প্রচারণা চালাতে পারে না, ওরা সকল ধরনের নর্মস, রুলস, রেগুলেশন সব ভেঙে দিয়েছে। আপনি আগামীতে যখন কোনো কিছু বলতে যাবেন তখন বলবেন যে কেন রিজওনারও তো করছে, এখন আমরা করতে পারবো না কেন? কারণ মানুষ তো নিকট অতীতের কথা আসাদ মনে রাখে। আপনি আমি যে অনুষ্ঠান আজকে করতেছি এটা মানুষের মনে থাকবে, গত বছর যে অনুষ্ঠান করছি সেটা কিন্তু মানুষের মনে থাকবে না। মনে থাকে না। তো সবাই তখন উদাহরণ দিবে যে রেজওয়ানা যদি তখন করতে পারে, আমরা কেন এখন করতে পারবো না? সে সরকারের থেকে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে, তাদের প্রত্যেকে চালাচ্ছে, এবং তারা এনজিও, কর্পোরেট বডি, স্কুলগুলা সবগুলাতে তারা নির্দেশনা দিচ্ছে যে তারা হাবুটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এখন নির্বাচন কি হচ্ছে এটা কিন্তু জিএম কাদের অলরেডি বলে ফেলছে। জাতীয় পার্টি জিএম কাদের অলরেডি বলেছে যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তাকে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং উনি বলছেন সরকার যেভাবে প্রভাব বিস্তার করছে এই নির্বাচন সুষ্ঠু হওয়ার, নিরপেক্ষ হওয়ার কোন ধরনের সম্ভাবনা উনি দেখেন না। এখন অন্যান্যদের চোখে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। কারণ বাংলাদেশে যে আরবান এলিট আছে তাদের কাছে জামাত হচ্ছে গিয়ে মজলুম। তারা নির্বাচনে অংশগ্রহণ করলেই ওদের কাছে সবকিছু ইনক্লুসিভ। দেখবেন যে আপনার আমার প্রিয় শিক্ষক নেটওয়ার্ক বিবৃতি দিয়ে দিছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। কারণ ওই যে জামাত অংশগ্রহণ করতে পারছে। জামাত তো তাদের প্রিয়। এবং আমরা দেখলাম যে বহিঃশক্তি, বিদেশি শক্তিও বলছে যে জামাতকে তারা কিভাবে পেট্রোনাইজ করতে চায়, জামাতকে কিভাবে তারা এগিয়ে নিতে চায়। এটা কিন্তু already হ্যাঁ, বুঝে- আমেরিকান কনসুলেটে মানে এই ফাঁস হওয়া কল রেকর্ড এটা তো বেশ ভয়াবহ একটা বিষয়। না এখানে কিন্তু আসাদ ভয়াবহ কিছু নাই। তারা কিন্তু একটা পর্যালোচনা করছিল যে গত মাসে কি হয়েছে, তাদের কি আশা ছিল, ইউনূস কোন জায়গায় তাদের আশাটা পূর্ণ করতে পেরেছে এবং কোন জায়গায় তাদের আরো কাজ করতে হবে। তারা তাদের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে আলাপ করছিল। এখানে ভয়াবহ বলার কিছু নাই। কারণ তারা দেশে কিন্তু এই প্ল্যান নিয়েই কাজ করে। এটা তো নতুন কিছু না। তারা কালার রেভলিউশন ঘটিয়েছে, এটার পরবর্তীতে যে আউটকাম সেটা তাদের যদি মানে ওই ইয়ে অনুযায়ী না হয়, আশা অনুযায়ী না হয়, তারা তো সেই জায়গায় কাজ করবেই। ঠিক না? এখানে ভয়াবহ কি আছে? প্রত্যেক দেশেই হচ্ছে। তারা সিরিয়াতে তাদের পাপেট সরকার বসাইছে। পাপেট সরকার বসানোর পরদিন তারা ১৫০০ সংখ্যালঘুকে জবাই করে হত্যা করছে। কোথাও কোনো আওয়াজ দেখছেন আপনি? দেখবেন না। এটাই তাদের নিয়ম। কারণ তারা সবাইকে কিনে রাখছে তারাই তো। আপনি হিউম্যান রাইটস এ যাবেন, ইউএন এর কাছে যাইয়া ইয়ে করবেন, কি বলবেন যে আপনি অভিযোগ দিবেন, দেখো আমার দেশে এরকম হচ্ছে। এখন ঘটাচ্ছে ওরে, আপনি ওর কাছে যেয়ে অভিযোগ দিয়ে লাভ কি হবে? হুম। আমি নিজেও এর ভুক্তভোগী। আমি সম্প্রতি বেশ কিছু মানে গত ১৭ মাসেই বলতে পারি যে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন, নিপীড়ন এই বিষয়গুলো আমি তাদেরকে জানিয়েছিলাম এবং কোনো সাড়া নাই। একদম তারা তো এটাকে যতগুলো বলতেছে যে এটা পলিটিক্যালি মোটিভেটেড, বুঝছেন না? এটা যে সত্যিকার অর্থে একেবারে সংখ্যালঘুদেরকে টার্গেট করে পাকিস্তানের মতন একদম নিশ্চিহ্ন করার জন্য একটা প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে, এটা তো তারা স্বীকার করবে না। কারণ এটা তো তাদের লাভ। দেশে দুর্বল সরকার থাকবে, তারা গ্যাস থেকে শুরু করে সবকিছু বিক্রি করবে, তাই না? একটা বিরাট বাজার, ১৭ কোটি ১৮ কোটি মানুষের বাজার। সংখ্যাটা তো আপনাকে দেখতে হবে, জনসংখ্যাটা তো দেখতে হবে। বাজারটা তো তাদের দরকার। আচ্ছা, মানুষের ব্যাপারে ওদের কি কোনো ভাবনা নেই? এলপিজি সম্ভবত এই গ্যাসটা সিলিন্ডার যেটা তো ১২০০ টাকার সিলিন্ডার এখন মানুষ ২৮০০, ২৯, ৩০০০, ৩,৫০০ টাকা কেউ কেউ কিনছেন। এই যে মানুষকে বিক্ষুব্ধ করে তোলা বা ক্রিকেট, আমাদের ক্রিকেটটা বলতে গেলে এক প্রকার প্রধান বিনোদনের মাধ্যম। মানুষ বছরে বছরে একটা আমেজ পায়, আমাদের তার সুখ শান্তি তেমন কিছু নাই। তো এই ক্রিকেটটাকে ধ্বংস করে দিল একদম দায়িত্ব নিয়ে। শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু বুঝতে পারছে যে এখানে আসিফ নজরুল এবং আসিফ গ্যাং, আসিফ মাহমুদ, সজীব তিন ভুঁইয়া, আছে। আসিফ আকবর, আসিফ নজরুল, হ্যাঁ, তো তাদের একদম মানে সুস্পষ্ট ঘাউরামের কারণে নির্বুদ্ধ মানে বুদ্ধি তো এদের আছে বলে আমার সন্দেহ আছে, না আমি এত কোনো প্রকার শুদ্ধ কথা কুবুদ্ধি বলার ছাড়া। এটা এত শুদ্ধ কথা বলার আসার দরকার কি? মাদার টোস্ট এটা। এগুলা মাদার টোস্ট। আচ্ছা, তো তো এরা এইভাবে যে একদম দায়িত্ব নিয়ে দেখেন ভারতকে খোঁচাইলো, ভারতের সাথে অবশ্যই জগমোহন ডালমিয়া তাদের অবদান, আমাদের টেস্ট ক্রিকেটকে স্বীকৃতি মানে আন্তর্জাতিক ক্রিকেটের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ভারতের যে অবদান ছিল, ভারতের ক্রিকেটের সবকিছু আচ্ছা ঠিক আছে, অকৃতজ্ঞ বুঝলাম, নিজের পায়ে নিজে কুড়াল এরকম কেউ মারে? মানে আইসিসিকে কি মনে করে মামুর বাড়ির আবদার, ডিপ স্টেট যে বললাম আর একটা দিয়ে দিলাম? না ওরা আসলে হয় না, মানুষের আপনি যেটা বললেন যে ঘাউড়ামি, ঘাটতেড়ামি দেখাইলো যে দেখ তোদেরকে আমরা কি করতে পারি। তোদের দেশকে আমরা কি করতে পারি। ওরা তো আমাদের দেশকে নিজেদের দেশ মনে করে না। ওরা সেটা দেখাইলো যে তোদের দেশকে আমরা চাইলে কি করতে পারি। তোদের যে কোনো কিছু আমরা ধ্বংস করে দিতে পারি চাইলেই। তোরা কিছু বলতে পারবি না। বাংলাদেশে কি গত ৫৪ বছরে কোনো ক্রিকেটার তৈরি হয় নাই? তারা একটা কোনো কাজ করতে পারে নাই। তারা বলতে পারে না যে আপনারা যেটা করছেন যে সেটা সঠিক না। কিভাবে তারা এগুলাকে মেনে নিচ্ছে? তার মানে তাদের ক্রিকেটের সাথে সেই সম্বন্ধটাই কখনো গড়ে ওঠে নাই। তারা ওটাকে পেশা হিসেবেই শুধু নিয়েছে। এটার সাথে তাদের কোনো belongingness ছিল না। আপনি চিন্তা করেন তো আপনার ওটা শুধু পেশা না, ওটা নেশা এবং ওটাকে দিয়ে আপনি দেশকে রিপ্রেজেন্ট করছেন। ওই চিন্তাটা করে কিন্তু আপনি আমার সাথে আলোচনায় বসতে পেরেছেন। আর তারা নিজেরা খেলে। তারা খেলার জায়গা থেকে কিছু বলতে পারে নাই। তাদের আসে না মুখে, তাদের মুখ নাই। কি করবে? তাদেরকে মেরে ফেলবে বুলবুলেরা?
অবশ্য সাকিব আল হাসানের মতো ব্যক্তি যাদেরকে আসলে দমানো যায় না, আমি তার ক্রিকেটের অবদান এবং রাজনৈতিক দুই অবদানকে আমি খুবই স্যালিউট করি। মানে খোলাখুলি কোনো রাগ ঢাক বা ইয়া নাই, ছলছাতুরি নেই, সে কিন্তু স্পষ্টভাবে বলে যে আমি তাকে একবার দেখলাম প্রশ্ন করা হয়েছে যে আপনি বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ তো না, আমার কোনো রিগ্রেট নাই, এটা তো আমি আবার অবশ্যই রাজনীতি করব। তো এইটাকে অনেকেই তাকে যখন দলে নেওয়া হয় অনেকেই বলেছিলেন যে সুসময়ের পাখি, কিন্তু সাকিব আল হাসানের এখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, অর্থাৎ তার বয়স হয়ে যাচ্ছে ক্রিকেটে এই শেষ সময়, এবং শেষ সময় একজন খেলোয়াড়ের বা যে কোনো বিখ্যাত ব্যক্তিদের কতটা আফসোস হয় যে আরও কিছু দিয়ে যায়, আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাচ্ছে। র্যাপ আপের সময় তাকে বঞ্চিত করা হয়েছে শুধু রাজনৈতিক কারণে। আবার অপরদিকে একই মানে আমাদের সাকিব আল হাসান বিশ্বে যে কোনো প্রান্তে গিয়ে তার নামটি বললে অন্ততপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুসকে না চিনলেও সাকিব আল হাসানকে চেনে। তাকে বঞ্চিত করা হলো। আবার একই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মুস্তাফিজকে বলা হচ্ছে ভারতে নিয়ে তাকে খেলালো না কেন। সাকিবকে বয়কট করতে পারে, আবার মুস্তাফিজ তাদের কাছে প্রিয়। আচ্ছা, বুঝলাম এটাও একটা অংশ তাদের। তাহলে কিন্তু এই যে জরিমানা দিতে হবে আমাদের, প্রচুর টাকাই জরিমানা দেওয়ার একটা ব্যাপার রয়েছে, জরিমানা এবং অর্থ, এই যে ক্ষতিগ্রস্ত হওয়া, নিজের দায়িত্ব নিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া, এটা নিয়ে তো তাদের সমর্থক গোষ্ঠী, ইউনুস সরকারের সমর্থক গোষ্ঠী করে আমি একজনের নাম নেই, শিক্ষক নেটওয়ার্কের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক কামরুল হাসান মামুন, তিনি একটি জোকস শেয়ার করেছেন যে এক লোক, হ্যাঁ, হোটেলে বউর সাথে ঝগড়া হয়েছে, তো বউর সাথে প্রচণ্ড ঝগড়া করে লোকটা গেছে সমুদ্র সৈকতে, গিয়ে হাঁটছে আনমনে, খুবই মেজাজ খারাপ, একটা বোতল খুঁজে পেয়েছে, বোতলের দেখলো খালি, খুললো, কর্ক খুলতেই একটা দৈত্য বের হয়ে আসলো। তো দৈত্য বললো যে 3টা ইচ্ছা তোমার পূরণ করা হবে, বলো কি কি ইচ্ছা, তবে তুমি যা পাবা তোমার স্ত্রী পাবে তার দ্বিগুণ, এটা হচ্ছে শর্ত। কারণ দৈত্য জানতো স্ত্রীর সাথে ঝগড়া করে আসছে। তখন ওই লোকটা বললো ঠিক আছে, তাহলে তুমি আমার অর্ধেক মাইরা ফেলো, যেন দ্বিগুণ স্ত্রীরে পুরোটা মাইরে ফেলে আর কি। তো বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এরকম না যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা। বাংলাদেশ ক্রিকেটের আমি আপনি আপনি যেটা বললেন আমি তো সেটা বললামই যে সে যে একটা কথা মুখ থেকে বের করে ফেলছে, আসিফ নজরুল। এখন সে সেই কথাকে যে কোনো প্রকারে এইটাকে প্রমাণ করবে যে সে তার সিদ্ধান্তে সঠিক ছিল, সেটা আপনার ভারত বিরোধিতাই হোক, ভারতীয় আধিপত্যবাদের সালসা খাওয়ানোই হোক, যেটাই হোক, সে তার জায়গায় অটল থেকে সে তার ব্যক্তিগত যে জিনিস সেটা সে পূরণ করবে। সে তার ব্যক্তিগত ক্ষোভ, যেহেতু তার মুখ থেকে কথাটা বের হয়ে গেছে, সেটার থেকে সে ফিরে আসবে না। তারা নিজেরা সবসময় অন্যদেরকে বলে শুধরানোর। আমি আসিফ নজরুলকে আমার এতটা বয়সে শুধরাতে দেখিনি। আমি তো তাকে সেই আমার ইউনিভার্সিটি লাইফ থেকে দেখে আসছি, সে যা ছিল আমার স্কুল লাইফ থেকে দেখে আসছি। সে যে মুনাফেক ছিল সেই মুনাফেকই আছে। এরকম মুনাফেক আপনি 2টা খুঁজে পাবেন না। আম্মার সাথে মানে জাহানারা ইমামের সাথে সে যেটা করেছে সেটা তো আমরা চাক্ষুষ দেখেছি। তারপর আমাদের শামসুন্নাহার হলে যখন বিএনপির আমলে পুলিশ উঠায় দেওয়া হলো রাত্রের আধারে, তখন তার মুখের ভাষা আমি শুনেছি। এবং তার পরবর্তীতে তার ব্যক্তিগত জীবন নিয়ে তো আমি কিছু বলতেই চাই না, ওটা আপনারা সবাই জানেন। এটা বললে এখন আমাদের মুখ খারাপ, অনুষ্ঠান খারাপ। তো সে জাতীয় মুনাফেক, মিথ্যা কথা বলা, সুবিধাবাদ চর্চা করা, এইটাকে করতে যায়। সে তার পদ পদবি এগুলাকে সে ঠিক রাখতে যায় যে আমি আসিফ নজরুল, আমি ক্রীড়া উপদেষ্টা, আমি যেটা বলেছি সেটাই সঠিক। হ্যাঁ, এই জায়গায় সে ঠিক থাকতে যায় আমাদের সবকিছু ধ্বংস করে দিয়েছে। এবং একটা জিনিস দেখেন আসাদ, আপনি যদি মাইনরলি খেয়াল করেন, এমন ভাবে জিনিসগুলা করেছে, কালকে যদি অন্য কেউ আসেও, এই সরকার তো চেঞ্জ হবে, তাই না? তার পক্ষে কিন্তু ওই জায়গাগুলা রিপেয়ার করা খুবই অসম্ভব হয়ে যাবে। এমন পর্যায়ে জিনিসগুলা রেখে যাচ্ছে, নেগোসিয়েশনের জায়গাগুলা থাকবে না। আপনার র্যাঙ্কিং এ আপনি তলানিতে চলে যাচ্ছেন। আপনাকে বিশ্বকাপে কি করতে হবে? আপনাকে অংশগ্রহণ করতে হলে আপনার কোয়ালিফাইং রাউন্ড হয়ে আবার আসতে হবে। তো আপনার কি মনে হয় কোনো একটা জায়গা রেখে যাচ্ছে রিপেয়ার করার মতন? আমি অর্থনৈতিক ক্ষতি যেটা, আর্থিক ক্ষতি যেটা আপনি বললেন সেটার কথা আমি বাদই দিলাম। আর্থিক ক্ষতি আমি মানুষ টুডে অর টুমোরো কিন্তু কাটায় উঠতে পারে। তো যে জায়গায় ক্ষতিটা করছে এটা কিন্তু রিপেয়ার করা খুব দুষ্কর হয়ে যাবে, যেই আসুক। আমি বুঝলাম যে আমরা বনের খেয়ে মনের নিজের খেয়ে বনের মহিষ তারাই। আপনি বাংলাদেশের স্বার্থে ক্রিকেট নিয়ে ভাবছেন, ক্রিকেট আমাদের আসলে গর্বেরও একটা জায়গা, তো আমরা না হয় ভাবছি। তারেক জিয়ার না হয় মেরুদণ্ড তাদেরই, মানে তার বাবা মিলিটারি অফিসার ছিলেন, তাদেরই বাবার কলিগরা ভেঙে দিয়েছে, তার না হয় মেরুদণ্ড নাই, কিন্তু বিএনপির আর কি কেউ নাই যে তারা তো বসে আছে
আল্লাহ মেঘ দাও, বৃষ্টি পানি দে, ছায়া দে রে তুই মতো, আল্লাহ নির্বাচন দে, ক্ষমতা দে, চেয়ার দে রে তুই। তো এখন নির্বাচন, ক্ষমতা, চেয়ার সব তারা ধরে নিলাম, তারা এক প্রকার ওই ধরেই নিয়েছে তারা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ দেশ পরিচালক। তাদের কোনো চেতবেদ নাই কেন? তারা এখন কেন কথা বলছে না যে ধ্বংস করিস না রে বাদশা, বাদশা একটু ছাড়, একটু ক্ষমা কর? আপনি আসাদ এই জিনিসটা দেখেন, এটা যদি খেয়াল করেন আপনি দেখবেন কিন্তু যে ম্যাক্সিমাম দলের কাছে কিন্তু আপনি আমি কোনো ম্যাটার করি না, মানুষ কোনো এত ম্যাটার করে না। হ্যাঁ, তারা তাদের জিনিসপত্র ঠিকভাবে পেলেই হচ্ছে। আপনি দেখবেন এই যে আপনি আমি বারবারই বলি যে আচ্ছা এই শিক্ষক নেটওয়ার্কের এরা এই কাজ কেন করলো, অমুক শিল্পী তো অমুক কেন করলো। আপনি দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, ব্যক্তিগত লাভ ছাড়া, পদ পদবি ছাড়া আর কোনো কিছু কি ভাবছে? আপনি শুধু একবার চিন্তা করেন, এই যে আপনি একটা উপদেষ্টাকে দেখেন, শারমিন মুর্শিদ, ঠিক আছে না? সে মুক্তির গানে ছিল, সে গান গেয়েছে মুক্তিযুদ্ধের সময়। তার বাবা মা তো অনেক প্রথিতযশা মানুষ আমাদের দেশের। আপনি তার বক্তব্যগুলা দেখেন, তার আসলে জীবনে কি ছিল না, কি কারণে সে বাংলাদেশের 9 কোটি মেয়েদেরকে হিজবুতের হাতে তুলে দিতে সম্মত হয়েছে, এটা আপনি আমাকে বলেন না। এই প্রশ্নটা আমি আপনাকে করলাম। এটার পিছনে মনস্তাত্ত্বিক বিষয়টা কি? তার জীবনযাপনের সাথে কি হিজবুত, জামাত, জঙ্গি, শরিয়া এসব যায়? কোনোভাবে যায়? এলাই করে? করে না কিন্তু। কোনো কিছুই কিন্তু এগুলোর সাথে তার সিনক্রোনাইজ হয় না। কিন্তু সে কিন্তু এই জিনিসের সাথে একসাথে গিয়েছে। কেন গিয়েছে? কি কারণে গিয়েছে? রিজনটা কি? এমন না যে তার পিতামাতার ব্যাকগ্রাউন্ড কিন্তু পাকিস্তানি বা তাদের অন্তরে পাকিস্তান। তার বাবা ভেরি মাচ বাংলাদেশপন্থী মানুষ ছিলেন। বাংলাদেশের জন্য কাজ করেছেন। তো সেই নারী কেন আমাদের 9 কোটি মানুষকে, 9 কোটি নারীকে হিজবুতের হাতে তুলে দিতে সম্মত হয়েছে? এই প্রশ্নের উত্তর কি দিবেন আপনি বলেন তো আসাদ? নাই, উত্তর নাই। মানে এটা হচ্ছে এই চূড়ান্ত ভণ্ডদের কারণে তো আমাদের এই পরিস্থিতি, পরিণতি। আফসানা আপা, আমি একটা ছবি দেখাই। জামাত ইসলামের ছাত্র সংগঠন, মানে সি টিম, বি টিম, কোন টিম বলবেন আপনি বলেন, আমি জানি না কোন টিম আপনি বলবেন। তো এই যে নাহিদ ইসলামরা এখন, এটা কিন্তু আবার ভুয়া না। এই যে ডেইলি তোমার দেশ আমার দেশ, এই দেখেন 1.5 মিলিয়ন ফলোয়ার্স তার। হ্যাঁ, তো সেখানে বলছে যে জামাতের মহিলা সমাবেশে নাহিদ ইসলাম। এখন আমি একটু ছোট জ্ঞানে আমি জানতে চাই যে অনেক মুখস্থ কথা আপনাকে বলবে, অনেক জ্ঞানের কথা বলবে, সাংঘাতিক সাংঘাতিক সব যুক্তি আপনাকে দিবে যে 71 সালে কি হয়েছিল, কি আমরা চাক্ষুষ দেখেছি কিনা, আপনাকে বিভ্রান্তির ইয়েতে জালে জড়ানোর চেষ্টা করবে। কিন্তু আপনি ভিতরে যখন টোকা দিবেন, কোন রকমের মৌলিক জিনিসপত্র পাবেন না। তো তাদের নারী বিষয়ক অবস্থান, তো তাদের যে নির্বাচনের ইয়ে দেখা যাচ্ছে, সেখানে আমরা দেখলাম যে তাদের নারী প্রার্থী হচ্ছে শূন্য। নারী বিষয়ক যে অবস্থান, সেটা কিন্তু তারা বারবারই নানা রকমের ইশারা ইঙ্গিতে আমাদেরকে বলে যাচ্ছে, আমরা কেন জানি বুঝতে পারছি না ইশারা ইঙ্গিতটা। শফিকুর রহমান, চুম্মা শফিক, সাদা শকুন কিন্তু বলেছে নারীরা 5 ঘন্টা কাজ করবে, মানে তোরে আর কাজেই নিব না, ঠিক আছে না? তো আমরা কেন জানি ইশারা ইঙ্গিত গুলো ধরতে পারছি না। আমরা এখনো আশা করছি যে জামাত আমাদেরকে অনেক ভালো কিছু দিবে, এবং আমাদের আরবান এলিটদের মধ্যে এই আশাটা অনেক প্রকট রূপে আমি দেখি যে ওরা জামাত আসলে নাকি দেশ একদম সোনায় সোহাগা হয়ে যাবে, ওরা নাকি দুর্নীতি করে না, জামাত নাকি দুর্নীতি করে না। 10 ট্রাক অস্ত্র আনছিল, এটা ভুলে গেছে, ঠিক আছে? মাত্র 10 ট্রাক অস্ত্র আনছিল, এটা ভুলে গেছে। বাংলাদেশের মানুষের মনোমগজ, বাংলাদেশের সাধারণ মানুষ ভালো, আমরা যারা আরবান এলিট আছি আমরা হচ্ছে গিয়ে সবচেয়ে নিকৃষ্ট, আমাদের কোনো বুক পিট নাই। এটা নির্মম হলেও সত্য। তবে তাদের আরেকটা অংশ, মানে আমি তো শুধু নাহিদকে দেখাইলাম, আরো দু একটা দেখাই। এই যে সার্জিসের কাছে চুম্মা শফিক না শফিকুর রহমান বোধহয় হ্যাঁ, নামে, চুম্মা শফিক, হ্যাঁ। তো সে গেছে এবং হাতে একটা, এটা হনুমানের গদার মতো কিছু একটা নিয়ে গেছে। তো এই যে মাথায় টুপি, আরো আরো খারাপ খারাপ কথা মানুষ বলছে, এটা তো আমি বলতে পারছি না না। মানুষ, আমি তো পারতেছি না পাই, জনি সাউন্ড দেখে এগুলো তো বলতেছে। এখন এগুলো ছাড়া, আকার ইঙ্গিতে ছাড়া বেশি কিছু বলতে পারি না পাই এগুলো। মানে বাংলাদেশের রাজনীতি এমন হয়েছে যে এখন মানুষ এখানে রাজনৈতিক স্লোগান হয়, মানে ব দিয়া, স দিয়া, এগুলো তো আমাদের অনেক শ্রেণী পেশার মানুষ দেখেন, অনেক ভিন্ন বয়সের মানুষ দেখে না পাই, এগুলো আসলে খুব লজ্জার বিষয়। সেজন্য আমরা বলতে পারছি না এজন্য। জি, তো এদের নিয়ে একটু বলেন না যে মানুষের কি একটু বিবেক, বাংলাদেশের মানুষ কি এগুলো দেখতেছে না? ওরা তো ভাবতেছে ঠিক আছে আমরা সুপিরিয়র, আমাদের পেছনে পাকিস্তান আছে, পাকিস্তানে আইএসআই আছে, আমাদের পেছনে ডিপ স্টেট আছে, আমাদের পেছনে আরো ষড়যন্ত্রকারীরা আছে।
কিন্তু এই সকল ষড়যন্ত্রের যে একটা এগুলো যে ইতিহাসে লিপিবদ্ধ হচ্ছে, গণমানুষ যে তার বদলাটা নেবে, তার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে একের পর এক, সে তো টের পাচ্ছে। ওদের কি কোনো ভয় ডর নাই? ওদের ভয় ডর আপাতত নাই, বুঝছেন? মোল্লা মিলিটারি অ্যালায়েন্স তো, মিলিটারির ব্যাকআপ যতক্ষণ তারা পাবে তাদের এই ভয়টা হবে না। হ্যাঁ, এটা তারা খুব ভালো করে জানে। কারণ মিলিটারির ভিতরে তো আমাদের ভীষণভাবে এই জামাতিকরণ বলি, হিজবুতিকরণ হয়েছে। এটা তো আপনি প্রতিনিয়ত বিভিন্ন খবর থেকে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তারা কোন দিকে ঝুঁকে আছে। যে কারণে হুম। তারা ভয়টা পাচ্ছে না। কারণ এটা তো আর ১৯৭১ সাল না আসাদ, মানুষ খালি হাতে রাস্তায় নেমে যাবে। এটা ২০২৬ সাল। মানুষ খালি হাতে রাস্তায় নেমে কতজন প্রাণ দিয়ে সত্যিকার অর্থে দেশকে জঙ্গিমুক্ত করবে? কারণ জঙ্গিদের হাতে তো হাজার, হাজার অস্ত্র। আপনি ইরানে দেখেছেন যে তাদের ওখানে মাত্র ৬০,০০০ অস্ত্র তারা উদ্ধার করেছে। আমাদেরও কিন্তু এরকম হাজার, হাজার অস্ত্র বিভিন্ন মানুষের হাতে, এবং শুধু থানা লুট করা অস্ত্র না, ক্ষুদ্র অস্ত্রও আছে, এবং আমাদের দেশি পর্যায়েও কিন্তু অনেক পিস্তল-টিস্তল তৈরি হয়। আপনি জানেন কিনা আমি জানি না। রোহিঙ্গা-টোহিঙ্গা ক্যাম্পের ওইদিকে কিন্তু অস্ত্র তৈরি হয়। তারা হাতে, হাতে তৈরি করে। প্রচুর অস্ত্র মানুষের হাতে। যেই কারণে আমরা যেটা বলছি যে মানুষ দেখছে না, বুঝছে না। মানুষ দেখছে, বুঝছে, কিন্তু মানুষের এখনো যেটা হয়, মানুষ একসাথে হয়ে প্রতিরোধ করা, সেই জায়গার যে সাহসটা অর্জন করা, সেটা এখনো অর্জন করে উঠতে পারেনি। কারণ এত ভয় মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা তো ডিপ স্টেটের একটা বিষয়ই থাকে, তারা এই ফিয়ারটাকে কাজে লাগায়। হ্যাঁ, আপনি কথা বলবেন না, আপনি দেখেও চুপ করে থাকবেন, আপনি শুধু আপনার নিজের জানটা নিয়ে, নিজের জীবিকা নিয়ে ব্যস্ত থাকবেন, রাষ্ট্রীয় কোনো কাজে আপনার মতামত থাকবে না, এটা তো ডিপ স্টেট চায়। তো যেই কারণে মানুষ একতাবদ্ধ হয়ে এই জিনিস মোকাবেলা করা এখনো হয়ে উঠছে না। তবে হবে না সেটা কিন্তু আমি আপনি বলতে পারি না আরকি। জি। আ অনেক ধন্যবাদ। আমি একটা ভিডিও ভাবছিলাম দেখাবো না। আপনি জামাতের যারা মানে জামাতের অর্থায়নে যারা পড়াশোনা করে তাদের চিন্তাভাবনা নিয়ে তাদের প্রশ্ন তুলেছেন। এটা খুবই যৌক্তিক প্রশ্ন। কারণ আমি যখন এস এম শাহরিয়ার কবির নামক ব্যারিস্টারকে দেখি, ফুয়াদকে দেখি এবং শিশির মনিটরি অন্যান্য দেখি, তখন আমার মনে হয় যে জামাতের আমি শুনেছি উলুবনে মুক্তো ছড়ানো মানে হচ্ছে যে খুব অকেজো জায়গা, অপাত্রে মূল্যবান জিনিস দান করা। জামাতকে দেখে আসলে ওই প্রবাদ আমার কাছে মিথ্যা মনে হয়। মনে হয় যে এই ধরনের অসভ্য ইতরগুলোর পেছনে ব্রিটেনে রেখে পড়াশোনা করানোর মতো টাকা যদি জামাত ব্যয় করতে পারে, জামাতের মতো ধুরন্ধর একটা দল, তাহলে এটা স্পষ্ট যে জামাতের কাছে আসলে মাথা নত করা বা বিক্রি হতে কোনো কোনো ন্যূনতম ব্যক্তিত্ব যাদের আছে তারা যায় না। অবশ্য সেগুলো বারবার প্রমাণিত হয়। এই সার্জিসের মতো একটা গেছে। ফুটবল আমাদের লাইফ লাইন। এখানে আপনার অন্য দেশের হেজিমনি প্রতিষ্ঠা করার জন্য ক্রিকেটকে অনেক বেশি প্রাধান্য দিয়ে ফুটবলকে প্রায় মেরে ফেলা হয়েছে। তো এই হায়াল্লা খালেদ আর ফুয়াদের মধ্যে কোনো পার্থক্য দেখেন? একজন অধ্যাপক আর একজন ব্যারিস্টার নিজেকে দাবি করেন। তাদের তাদের শিক্ষা বোধ নিয়ে আপনি কি বলবেন? যদি আরেকটা জিনিস না দেখে, এখানে তো প্যাচড়াটা লাগছে। প্যাচটা লাগছে হচ্ছে, আমি আমিনুল হক পলাশ ভাইয়ের ওখান থেকে দেখাচ্ছিলাম। ওনার প্রোফাইলে ঢুকতেই দেখলাম একটা ফটো কার্ড। এই ফটো কার্ডটা না দেখাইলে আবার নয়। মানে এইটা একটা আপনি বললেন এদের শিক্ষার আরো যে এখন হাদি তো আবু সাইদ হয়ে গেল। এখন হাদির বাচ্চা নিয়ে নাকি টানাটানি চলতেছে। এই বাচ্চা কার? বড় ভাইয়ের নাকি তার? এইটা নিয়ে এখন কোনটা থেকে কোনটা সামলা বাবা। যাই হোক, আপনি এইটা আমাদের এইটা আসাদ, ওইটা তো তারা করতেছে আরকি। হ্যাঁ? এগুলো আর হাদির ছেলে তো এখন একটা ভালো অ্যাসেট। এটাকে দেখায় অনেক কিছু করা যাবে। এজন্য এখন পরিবারের এই মধ্যে কথার মানে কি? টানাটানি। প্রয়োজনে তোমরা হাদির বউকে নিয়ে নাও, শুধু সন্তানটা আমাকে দিয়ে দাও। শরীফ ওমর ওর বড় ভাই, এবং এটা বার্তা বাজারের ফটো কার্ড। এগুলো সব মানসিকভাবে অসুস্থ। মানসিকভাবে অসুস্থ না হলে ওই ধরনের স্লোগান দেওয়া, ভাইয়ের লাশের বিনিময়ে চাকরি পাওয়া, ফ্ল্যাট পাওয়া, আবার খরচের জন্য টাকা নেওয়া, এগুলো মানসিকভাবে অসুস্থ না হলে কি সম্ভব নাকি? সাইকো, মানুষ সাইকো। শারীরিকভাবে অসুস্থ, মানে স্যাডিস্ট না হলে ওইরকম সত্যি তো নারীর মানে যেখান থেকে তার সৃষ্টি সেই এইগুলা প্রকাশ্যে এরকম বলে, মানে কতটা বলে আমি না। আপা এটা কথাটা এরকম যারা বোঝার বুঝে নিয়ে যে শারীরিকভাবে কতটা হইলে পরে এরকম একটা মানুষ, মানে একটা একটা নারীর তো শরীরে আরো অঙ্গ প্রত্যঙ্গ আছে, এক জিনিস নিয়ে তার রাগ। না, পুরুষদের ওই গালাগালি করছে নারীর জন্য নিয়ে। এক জিনিস নিয়ে থাকে, এবং বাংলাদেশে তো বেশিরভাগ মানুষ সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড, যৌন হতাশাগ্রস্ত। অনেক কিছু ফ্যান্টাসি করে, সেটা আর করতে পারে না, কাজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারে না।
সেখান থেকে সারাক্ষণ নারী বিদ্বেষ, সারাটাক্ষণ হুম। নারী বিদ্বেষ। এখন আপনি ওরাং ওটাঙের মতো না, আপনি চাইতেছেন ডায়ানা, পাচ্ছেন না তো, তখন আপনার ডায়নাকে গালি দিতে হবে যে ডায়না ফ্লেশ ট্রেডার, সেজন্য আপনি ওনার ডায়নাকে পান নাই, ঠিক আছে না? তো হাদিকে নিয়ে যেটা তারা করছে, তার পরিবার যেটা করছে, আমি এটাকে মানসিক অসুস্থতা ছাড়া আর কোনো কিছু দিয়ে সংজ্ঞায়িত করতে পারছি না সত্যিকার অর্থে। এটা সম্পূর্ণভাবে মানসিক বিকারগ্রস্ততা। একটা মানুষ মরে সারে নাই, ও মরছে কিনা এটা নিয়ে আমার ডাউট আছে। একটা মানুষ মরে সারে নাই, তার বাচ্চাকে নিয়ে টানাটানি করতেছে তার চাচা। কেন? তার বাচ্চা তো এখনো মাইনর, তার বাচ্চা তো নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী মায়ের কাছেই থাকবে। কোথায় যাবে সে? কেন তাকে লন্ডন নিয়ে যেতে হবে? তুই কে? এখন না ডিএনএ, যাই হোক আমরা ওদিকে আর না যাই, যে আমরা আমরা আসিফ নজরুলে ফিরে আসি। যে নজরুল আমার খুব প্রিয় টপিক আসাদ, আমার খুব প্রিয় আসিফ নজরুল। আমি খুব পছন্দ করি লোকটাকে। আমরা ভিডিওতে যে দেখলাম যে একটা লোক মানে কত বড় স্টুপিড হলে পরে বলে যে মানে একটা দেশের হেজিমনি হিসেবে ক্রিকেট দেখানো হয়েছে, তাহলে আমাদের দেশের সব এই যে ক্রিকেট সমর্থকেরা নির্বোধ, মানুষকে এরা কি মনে করে? আর ওই যে ফুয়াদ দেখেন, ও ব্রিটেনে পড়াশোনা করে আসছে, আমরা জানি ক্রিকেট ব্রিটেন থেকে উৎপত্তি। তো ব্রিটেনে যে পড়াশোনা করে আসা একটা লোক, সে বলতেছে কি একটা ব্যাট একটা বল দিয়ে কি একটা করে, মানে আসাদ, আপনি একজন ইনফ্লুয়েন্সার, আপনি এতদিন ধরে সামাজিক গণযোগাযোগ মাধ্যমে আছেন, আপনি তো জানেন যে কোনটা বললে মানুষ খাবে আর কোনটা বললে খাবে না। তো ফুয়াদ জানে না মানুষ কিভাবে সে আলোচনায় থাকতে পারবে? আসিফ নজরুল জানে না এটা কি তারা আলোচনা কিভাবে নাকি অনেক দিন ধরে প্লট তৈরি করেছে কারণ তারা ক্রিকেট ধ্বংস করবে? এই কথাগুলো অনেক প্লট আগে। তো তৈরি করেছে, প্লট তো তৈরি করেছে এবং তারা আলোচনাও থেকেছে, তাদের তো দুই দিকেই তারা সফল হয়েছে, তাই না? তারা তাদের পাকিস্তানের ভাই, তারা বলছে যে তোরা তোদের ক্রিকেটটাকে ধ্বংস করে দে, ওরা ধ্বংস করে দিয়েছে, ওরা তো পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে। তো ভাই তো ভাইয়ের পাশে দাঁড়াইলো না, পাকিস্তান তো কোনোভাবেই দাঁড়াবে যে না তো, ক্রিকেট কেন্দ্রিক। কারণ পাকিস্তানের তো সারা জীবনের চরিত্র মুনাফেকি। ৭১ সালে তারা আলোচনার নামে ডাইকে আইনে ২৫শে মার্চ রাত্রে অপারেশন সার্চলাইট নামায় দিছে। ওরা তো সারা জীবন মুনাফেকি করছে। আপনার মনে হয় যে ওরা কোনো কথা রাখবে? ওদের চরিত্র তো জাতীয় চরিত্র মুনাফেকি, আপনারা এটা খেয়াল করেন না কেন? ওরা তো ৭১ সালেও আমাদের সাথে এই করেছে। ওরা কি কখনো আমাদের পক্ষে কথা বলেছে বা আমাদের পাশে দাঁড়িয়েছে? ওরা কেন আমাদের পাশে দাঁড়াবে? ওরা আমাদেরকে তো ওদের জাত ভাই মনে করে না, ওরা আমাদেরকে মনে করে হিন্দু। পাকিস্তানের বেশিরভাগ মানুষ আমাদেরকে হিন্দু মনে করে যে আমরা হিন্দুর থেকে মুসলমান হয়েছি, তাই ওদের সমকক্ষ আমরা না। ওরা তো এটা মনে করে। তা ঠিক, ওরা আমাদেরকে মানে এক প্রকার, হ্যাঁ, অমানুষ মনে করে, মানুষের কাতারে ফেলে না যে আমরা পেটে কালো, নিচু জাতি, নতুন মুসলিম হয়েছি মানে। হ্যাঁ, এটা করে এই ধরনের বৈষম্যগুলো ছিল বলেই তো আমরা আসলে এত অধপতন। তো সামনের দিকে মানে এই তারা যেভাবে আগাচ্ছে, তাতে আপনি কি মনে করেন যে যে হ্যাঁ তাদের যে এই যে ভয়ঙ্কর চিন্তা ভাবনা, এখানে তারা সফল হবে? ওইটা তো সফল হবে কি ব্যর্থ হবে আসাদ, এটা আপনিও জানেন আমিও জানি, এটা কাদের উপর নির্ভর করে। তারা এই পর্যন্ত কিন্তু টিকেই আছে হচ্ছে গিয়ে জনগণের নীরবতার কারণে। জনগণ যখন সম্পৃক্ত হয়ে টান দিবে তখন কোনো সফলতা থাকবে না, তখন যান নিয়ে দৌড় দিবে। আপনার মনে আছে না যে 111 এর আগে আগে ওই যে যাত্রাবাড়িতে এক এমপি ছিল সালাউদ্দিন, দৌড় দিয়ে, হ্যাঁ, এলাকার মানুষ পানি পেত না, তো মানুষ এখন দৌড়ানি দিল, ওর নাম হয়ে গেল দৌড় সালাউদ্দিন। দৌড় চালাও। দৌড় সালাউদ্দিন, ঠিক আছে। তো আমি এটা আপনাকে একটা ছোট ঘটনা বললাম। তো মানুষ যখন দৌড়ানি দিবে, ওসব সাফল্য ব্যর্থতা কিছুই না, কাপড় থাকবে না, কাপড় খুলে দৌড় দিতে হবে। যে অবস্থা করছে ওইটা মানুষ দেখায় দিবে, মানুষই দেখায় দিবে, ওইটা সময়ের ব্যাপার মাত্র। মানুষ তো সংঘবদ্ধ হতে একটু সময় লাগে, সংঘবদ্ধ হয়ে যাবে মানুষ। তো তাদের ওই সাফল্য সাময়িক আসবে, সাফল্য তো সাময়িক আসবেই। দেখা যাবে আপনার মিশরের ইয়েটা যদি দেখেন, কাঠামোটা যদি দেখেন, মিশরেও কিন্তু এরকম হচ্ছে, ব্রাদারহুড বসছে, এরপরে কি হয়েছে, এরপরে তো সিসি এসে এখন বসে আছে, তাই না? তো নানা রকমের কাজকর্ম চলবে, এখানে টেস্ট চলবে, সয়েল টেস্ট চলবে, ওয়াটার টেস্ট চলবে, কোনটা কার্যকর হয় তারা দেখবে আর কি। ওই যে আপনি যেটা বললেন যে আমেরিকান এমবাসি থেকে কথা লিক হওয়া, তারাও কিন্তু ওখানে নানা রকমের স্পেকুলেশন দিয়েছে, তাই না? যে এটা করে ওইটা করা দরকার বা এই ধরনের অনেক টেস্টের ভিতর দিয়ে আমাদের যেতে হবে, পরীক্ষা নিরীক্ষা, ট্রায়াল এন্ড এরর বেসিসে আমরা যাইতে থাকবো আর কি। আমাদের একটা সাজানো গোছানো দেশ,
এখন মোটামুটি গিনিপিগ বিভিন্ন জিনিসের টেস্টের উপকরণ হয়ে দাঁড়িয়েছি আমরা। এখন আমি একটু আওয়ামী লীগের রাজনীতিতে যেতে চাই। অনেক ধন্যবাদ। আমি একটু একটা স্ক্রিন শেয়ার করি। প্রিয় দর্শক, আপনারা মন্তব্যের ঘরে জানাতে পারেন যে আপনারা সব ঠিকঠাক দেখতে পাচ্ছেন। মানে আমাদের এই ফিডব্যাকগুলো দিলে সুবিধা হয়। আমি যে ছবিটি এই ঘটনাটির জন্য একটু একাধিক শোতে বলে শেষ করা যাবে না, আমি তাদের প্রতি সমব্যথী। কিন্তু আপনার কাছে প্রশ্ন নেতৃত্ব নিয়ে, এই সাদ্দাম সাহেবের স্ত্রী সন্তান যদি আত্মহত্যাও করে থাকেন, এই দায় কি আওয়ামী লীগ অস্বীকার করতে পারবে? তাদের স্ত্রী সন্তানদের দেখভাল কেউ করেছে? যারা এত বড় বড় নেতা, কেউ কেউ এয়ারপোর্টে ধরা খেয়ে শত শত কোটি টাকা দিয়ে পার পেয়েছে এই এনসিপি নেতাদের। কেউ কেউ তারা লাইভে এসে বলেছে যে আমাদের পার হয়ে যেতে সাহায্য করেছে এনসিপি, এই জুলাই আন্দোলনকারী এরা। আবার কেউ কেউ বলছেন সর্বশেষ সরকারও তাদের সাহায্য করছে। তারা ঠিকই মুক্ত হচ্ছেন, তারা ঠিকই আরামায়েশে থাকছেন। তৃণমূলের এই যে মানুষের লাশ, একটা ব্যক্তি তিনি রাজনীতি করেছেন, 1000 কোটি টাকা যদি ইনকাম করেন, আত্মসাৎ করে থাকেন, তাহলে তার স্ত্রী সন্তানরা, তাদের ঘরের পরিবেশ দেখলে বোঝা যায়। আমি ছবিটা দেখাতে পারছি না, যারা দেখেছেন তারা জানবেন। মেঝেতে সন্তান পড়ে আছে, স্ত্রী ফ্যানের সাথে ঝুলে আছে। যদি কেউ হত্যা করে থাকে, সেই হত্যার দায় কি আওয়ামী লীগ নেবে না? মানে এইভাবে হত্যা হচ্ছে, অথবা অর্থ কষ্টে স্বামী জেলখানায় মাসের পর মাস, সামাজিক গ্লানি, পুলিশের হয়রানি, এগুলো থেকে এই সন্তান হত্যা। এবং ইউনূস তো অবশ্যই দায়ী প্রথম, কিন্তু আওয়ামী লীগের নেতা যারা নেতৃত্বে রয়েছেন, যারা এসে এখন চেহারা দেখান, তাদের দায় আছে কিনা? তারা কি তৃণমূলের সাথে যোগাযোগ করেন? আচ্ছা, দেখেন, এই আলোচনা কিন্তু আপনার আমার জন্য মানে একেবারে টু দা পয়েন্ট হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আপনিও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত না, আমি তো নাই। আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত না। আমি কখনো সক্রিয় রাজনীতি করিনি এবং আমার কোনো সেখানে অ্যাফিলিয়েশন নাই। হ্যাঁ, এখন দেশের প্রয়োজনে আমাকে কাজ করতে হচ্ছে। বিষয়টা এরকম। এখন তারা মারা গিয়েছেন, তাদেরকে হত্যা করা হয়েছে বা তারা আত্মহত্যা করেছেন, হোয়াটএভার, এটা খুবই দুঃখজনক। এটা তো দুঃখ রাখার সত্যিকার অর্থে জায়গা নেই। এখন এক পক্ষ কিন্তু বলছে যে খোঁজ নেওয়া হয়েছে, আরেক পক্ষ বলছে খোঁজ নেওয়া হচ্ছে না। এখন নেতাদের দায় আছে কি আছে না এটা তারা বলবে। এটা তাদের আত্মপক্ষ সমর্থনের জায়গা থেকে তারা বলবে। আমরা সাদা দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ তার তৃণমূলের নেতা কর্মীদের নিরাপত্তা বিধান করতে, তাদের বাঁচিয়ে রাখতে সব জায়গায় সফল হয়নি। এটাই আমরা সাদা দৃষ্টিতে দেখতে পাবো। তাদের জন্য কি করা দরকার ছিল, কি করলে তারা নিরাপদে থাকতে পারতো, নিরাপত্তা দেওয়া যেত, এটা আওয়ামী লীগ বলতে পারবে। এটা কিন্তু আপনি আমি বলতে পারবো না। এবং এখানে কিন্তু আসাদ, আমরা যেটা বলছি যে আওয়ামী লীগের নেতা কর্মী নিহত হচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মী জেলে যাচ্ছে, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে তাদের সাথে এটা হওয়ার কথাই ছিল, হবেই। বাংলাদেশে তো আর কেউ মুক্তিযুদ্ধকে ধারণ করেনি। এবং ইউনূস এসেছে মুক্তিযুদ্ধকে ধ্বংস করার এজেন্ডা নিয়ে। ইউনূসের সাথে যারা আছে, তারা যে বহিঃশক্তির সহায়তায় এসেছে, মোল্লা মিলিটারি অ্যালায়েন্স, তাদের মুক্তিযুদ্ধ নিয়ে ভয়ঙ্কর পীড়া। তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায় বিধায় তো তারা অনবরত 24 করে যাচ্ছে। এবং তারা দেখেন, আর কোথাও কি জাদুঘর বানানোর কথা জায়গা ছিল না? গণভবনে নিয়ে 24-এর আপনি জাদুঘর বানিয়েছেন। তারপরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য সরাই ওখানে আপনি রোড চড়া করছেন। তো আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা আছে এবং যারা বাংলাদেশে সফট লিগার বলতে আমরা সিভিল সোসাইটির লোকজন বলি, এবং যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কিন্তু সক্রিয় রাজনীতি করে না আমাদের মতন, তাদের নিরাপত্তা বিধানে আওয়ামী লীগ ক্ষেত্র বিশেষে ব্যর্থ হয়েছে। কারণ সে নিজেই এখন নিরাপত্তাহীন। সে নানা রকমের জুলুম নির্যাতনের শিকার। সে তো এখন মজলুম। তাকে যদি আমরা এই মুহূর্তে আবার হাত তুলি যে তুমি তোমার নেতা কর্মীদের দিয়ে দিতে পারো না, নিরাপত্তা দিতে পারো না, তোমার দায়। শারমিন মুর্শিদ যেরকম বলেছে যে যত গুম খুন হচ্ছে, যত ধর্ষণ হচ্ছে, এগুলোর জন্য নাকি আওয়ামী লীগ দায়ী। তাহলে তো আমরা সেই পর্যায়ে চলে যাই, আমরা ভিকটিম ব্লেমিং এর দিকে চলে যাই। আওয়ামী লীগ তো এখন ভিকটিম, মুসলিম তো আওয়ামী লীগ। হ্যাঁ, সে তার নেতা কর্মীদেরকে ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে যে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এখন দেশের সমগ্র মানুষই কিন্তু নিরাপত্তাহীনতায় আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তো কার্যকর না, তারা তো নিষ্ক্রিয়। আবার আমি একটু দায়িত্ব নিয়ে বলি, আমি বিভিন্ন তৃণমূলের সাথে যোগাযোগ করেছি, অসংখ্য মানুষ, সেই সংখ্যাটা অনেক। এবং আমি প্রাইভেট একটা পোল পরিচালনা করেছি, আমার একটা চ্যানেল আছে, মানে ওটা মেসেঞ্জার ভিত্তিক আর কি, হ্যাঁ, যেটা পেজে না। আমি হিমেল আহমেদ, সে
সভাপতি শেখ রাসেল শিশু কিশোর পরিষদ গোপালগঞ্জ শাখা, আমাদের গোপালগঞ্জের ভাই ব্রাদার, মানে হিমেল, তো তিনি লিখেছেন, বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দামের জামিন হয় কয়েক মাস আগে, কিন্তু জেল গেট থেকে তাকে আবার গ্রেপ্তারের নির্দেশ দেয় এসপি হাসান চৌধুরী। হাসান চৌধুরীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জামিনে মুক্তি পেয়েও জেল থেকে বের হতে না পারায় হতাশা ও মানসিক চাপ থেকে সাদ্দামের বউ আত্মহত্যা করে। সাদ্দামের বউয়ের জানাজায় প্যারোলে মুক্তিতেও বাধা দেয় সাবেক শিবির ক্যাডার এসপি হাসান চৌধুরী। বউ বাচ্চাদের জানাজাতে উপস্থিত থাকতে পারছেন না সাদ্দাম। এই নির্মমতা শেষ কোথায়? এই এসপির জন্য শুভকামনা রইল, আগামীতে এর হিসাব যেন। আচ্ছা, এই যে এসপির বয়স, চেহারা দেখে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের আমলেই তিনি পদোন্নতি পেয়েছেন বা চাকরি পেয়েছেন। তো এই ধরনের এসপিরা, আচ্ছা ঠিক আছে, তারা কিন্তু এই যে সাদ্দামের স্ত্রী সন্তান আত্মহত্যা করলেন, সাদ্দাম মানে হিমেলের বক্তব্য অনুযায়ী, তো তাদের খোঁজ খবর কি কেউ, মানে আমি বলি নাই নিরাপত্তা দিতে হবে, শুধু খোঁজ নিলে তো হয়। আমরা তো জামাত শিবিরের স্ত্রী সন্তানদের মরতে দেখি নাই, আত্মহত্যা করতে দেখি নাই। তারা তো 16-17 বছর ক্ষমতায় ছিল, 17 মাসে আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় কেউ যোগাযোগ করেন তৃণমূলের সাথে, এমনটা আমি শুনি নাই। মানে তৃণমূল বলবো কি, তিনি তো বাগেরহাট ছাত্রলীগের সভাপতি। তো একজন, তার যদি, আপনি কি মনে করেন যে তার যদি অর্থবিত্ত এরকম থাকতো, সে যদি গুন্ডা মাস্তান ওরকম কোনো প্রভাবশালী লোক থাকতো, তাহলে তো সে বউ বাচ্চা নিয়ে ভারতে পালিয়ে দিত। কত লোককে আমরা যেতে দেখছি না? টাকা যার আছে, টাকার গরমে অনেকে অনেক কিছু করছে। কে বিক্রি হয় না বাংলাদেশে? বা বাংলাদেশে থাকলে অন্য জেলায় আরামে এসে অনেকে থাকেন যারা টাকা পয়সা ধান্দাবাজি করেছেন, কিন্তু এই মানুষগুলা তার পদ পদবীর কারণে এইভাবে স্ত্রী সন্তান হারিয়ে ফেললো, তারে তো আপনি স্ত্রী সন্তান ফেরত দিতে পারবেন না। না, তা তো নাই। ওইটা বললামই যে এখানে তো আপনার আমার সত্যিকার অর্থে কিছু বলার নাই। আমরা তো সক্রিয় আওয়ামী লীগের রাজনীতি করি না। তাদের নেতা কর্মীদেরকে নিয়ে তাদের কি প্ল্যান, তাদের স্ট্র্যাটেজি কি, এটা তো তারা করতে পারে। এটা তারা বলতে পারবে। এটা তো আপনি আমি বলতে পারবো না। আপনি আমি যতই হবে। আলোচনা করি, এটা কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আমরা আমাদের ক্ষুদ্র জায়গা থেকে কি করতে পারি? আসাদ, আপনাকে একজন নক করলে আপনি হয়তো তার জন্য 20,000 টাকা পাঠাতে পারেন। আমরা যেটা করে থাকি আরকি। জি। আপনাকে নক করছে, সে অসহায়, তার একটা অপারেশন লাগবে, লুকায় আছে, আপনি হয়তো তাকে একটা ডাক্তার ধরায় দিতে পারেন আপনার পরিচিত। এর বেশি তো আমাদের কাছে করার কিছু নাই। এবং না। এই যুগে আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগ একটা ডাটাবেস মেইনটেইন করে তার নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছে, দিবে। এবং এখনো যদি সেটা সক্রিয়ভাবে না নেয়, এখন থেকে চালু করবে। আমরা এটাই আশা করি। কারণ আমি দেখেছি যে আইনি সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু তাদের একটা সেল গঠন হয়েছে। অনেক আইনজীবী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেখানে কাজ করছেন। আমরা অনেক কেস ওখানে পাঠিয়েছি, তারা অনেককে জামিন করিয়েছেন। তো এই ধরনের, এবং মেডিকেল সেল দেখেছি আমি, মেডিকেল সেল গঠন হয়েছে, রক্ত লাগবে বা অপারেশন লাগবে বা অসুস্থ, এই ধরনের জায়গায় কিন্তু আমরা রেফার করে দিচ্ছি। তো এই যে একটা ঘটনা, উনি এই নেটওয়ার্কের আওতার বাইরে কেন ছিল, এটা আওয়ামী লীগকে গবেষণা করতে হবে। এটা আওয়ামী লীগের ডেটাবেজ তো কাজ। দরকারই, কিন্তু স্থানীয় যারা এমপি মন্ত্রী তাদের তো দায়িত্ব আছে, তারা এই খোঁজ খবরগুলো নেন যেন। আমি মানে তৃণমূলের কষ্টটা আলোচনা পা 1-2 কথা শেষ করতে পারবো না। আমি বিভিন্ন মানুষের কাছ থেকে আসাদ, শুনেছি এরকম। আসাদ, আপনি যেরকম পাচ্ছেন আমিও অল্প হলেও পাই। আমি মানে এরকমও ছবি পেয়েছি, এই যে 5-7 জন মিলে এই শীতের রাত্রে শুকনা বিলের মধ্যে লুকিয়ে শুয়ে আছে। আপা দোয়া হ্যাঁ, করবেন, আর কিন্তু কিছু লেখে নাই। নেড়ার মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ছনের মধ্যে হ্যাঁ, হ্যাঁ। আমি দেখছি যে ছনের মধ্যে শোয়া। প্রতিদিন এরকম মেসেজ পাই। অন্য কোনো কিছু লেখে না। আপা আমার জন্য দোয়া করবেন। আপু আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে? হাওরে সমুদ্রে মাছ ধরতে যায় যে জীবনে কোনোদিন মাছ ধরে নাই, মানে শুধুমাত্র মাছ ধরেনি। লোকালয়ের থেকে একটু দূরে থাকার জন্য। ঠিক আছে? মেডিকেলে পড়ে, 2nd ইয়ারে, 3rd ইয়ারে বহিষ্কার হয়ে গেছে। ঠিক আছে? অনার্স 4th ইয়ারে পড়ে বহিষ্কার হয়ে গেছে। আমি ছাত্রদল, আওয়ামী লীগ, ছাত্রলীগ কোনো কিছুর দিকে যাইতে চাই না। এই যে বাচ্চাটা যে 3rd ইয়ারে পড়ে, ওর ক্লাসে কোনো মানুষ নাই, ওর বন্ধুরা নাই। আমরা তো আমাদের বন্ধুদেরকে, আমার ছাত্র জীবনে আমার মনে আছে যে তখন মানে বিএনপির সময় আওয়ামী লীগের লোকজন পরীক্ষা দিতে পারতেছে না, হল-টল ঘেরাও করা, এরকম একটা অবস্থা। কিন্তু ছাত্র দলের যে পোলাপান ছিল, ওরা যায় বন্ধুদেরকে নিয়ে আসছে, পরীক্ষা দিচ্ছে। এবং আওয়ামী লীগের সময় আমরা দেখছি ছাত্র দলের লোক হলে ঢুকতে পারে না, জিনিসপত্র নিতে পারতেছে না। আওয়ামী লীগের যে আসে, ছাত্রলীগের যে আসে, সে যায় বলছে, দোস্ত আমি তোরে নিরাপত্তা দিব, তুই আয় পরীক্ষা দিতে আয়। ফলে নিয়ে আসছে। তো বন্ধুত্বের জায়গাটা তো ওরকম, ওই জায়গা তো ছাত্রলীগ ছাত্রদল থাকার কথা ছিল না। এই যে বহিষ্কার হয়ে গেছে লক্ষ লক্ষ পোলাপান, তাদের সার্টিফিকেট বাতিল, এই বাতিল, তাদের ক্লাসের ছেলেমেয়েরা কোথায়? তারা সবাই শিবির করে। আসাদ, এটা আমাকে বিশ্বাস করতে হবে। সবাই ছাত্রী সংস্থা করে, এটা বিশ্বাস করতে হবে।
আপনার বন্ধুকে আপনি সুরক্ষা দিবেন না, আপনি তার দলীয় পরিচয় দেবেন। আপনি বন্ধুত্ব করার সময় কখনো চিন্তা করছেন না স্যার যে আপনি আমার সাথে যখন যুক্ত হয়েছেন তখন চিন্তা করছেন লোচন আপা ছাত্রলীগ করে না ছাত্রদল করে? চিন্তা করেন নাই তো। কিন্তু এখন মানুষ কি হয়ে গেছে, তাদের ক্লাসের ছেলেমেয়েরা নাই, বলতে পারে না যে আমার সহপাঠীকে বহিষ্কার করা যাবে না, তাকে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, এই যে অন্যায়টা করাচ্ছে, এরা যখন কোনো কিছু তো এমনি এমনি যায় না। আপনি একটা মানুষকে, আপনি যে মেডিকেল স্টুডেন্টের কথা বললেন, তার জীবনের স্বপ্ন সবকিছু আপনি ধ্বংস করেছেন। সে যখন প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, তখন আপনি যাবেন কোথায়? মানে ব্যাপারটা তো এরকমই ঘটে। এই যে একটা তখন একটা আমরা বৃহৎ শ্রেণীর তখন আমরা মানুষকে। ওই যে তখন আমরা সুশীলতার নেটওয়ার্ক করব। তখন বলবো যে এই ছাত্রলীগ তো মানুষটা তারা তো এগুলাই করে। তাদেরকে যে এই জায়গায় ঠেলে দেওয়া হয়েছে, আপনি যে পুশ করছেন সেটা তো আপনি বলবেন না। না, না, সেই সুযোগ এখন নাই লোচনাপা। হ্যাঁ, সবকিছু তো লিপিবদ্ধ। কোন সুশীল কি কথা এই টার্মে বলেছিলেন, আমরা তো অনেকেই সেগুলো সেভ করে রেখেছি, অনেকগুলো সমালোচনা করেছি, অনেকগুলো রেখে দিয়েছি। মানে সব কার্ড তো সামনে আনতে হয় না, তারা মুখটা একটু না খুলুক না। ওই আপনার মনে সময়ের হয় পরিবর্তনে। তারা মুখ খুলবে? শুনেন আসাদ, যারা পিছনে পিছনে কাজ করে, যারা মুনাফেক, যারা সামনাসামনি আসতে পারে না, তারা আপনাকে পিছন থেকেই বরাবর ছুরি মারবে, সামনে কখনো আসবে না। এটা আপনি লিখে রাখেন। ওরা সময় মতন ভুল পাল্টায় ফেলবে, ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে দিবে, কোনো স্ক্রিনশট দেখা এলে বলবে যে এটা এআই, ঠিক আছে? কারণ ওই যে মেটা ভেরিফিকেশন করতে পারবেন না। আপনি তো স্ক্রিনশট নিলে দেখা যাচ্ছে যে 16 আওয়ার দেখাচ্ছে, ডেট টাইম কিছু লেখা থাকতেছে না। তো তখন বলবো যে এটা এআই দিয়ে বানানো হয়েছে আমাকে ইয়ে করার জন্য, ডিফেম করার জন্য। আপনি ওদের কথাবার্তা জানেন না। এত সহজ? হ্যাঁ, শুনেন, সাধারণ মানুষ তো আর অত জায়গায় অত ইনভেস্টিগেশনে যায় না। ওইটা তো দেখছেনই, 5ই আগস্টের সময় তো দেখছেনই, জুলাই আগস্টে দেখছেন যে সাধারণ মানুষ কিন্তু আবেগটা নিয়ে চলে, যে তার বাচ্চাকে মেরে ফেলতেছে এই জন্য কিন্তু সে চলে আসছে। এখন সে জানতেছে যে ওই বাচ্চাদেরকে কিভাবে কিভাবে মারা হয়েছে, সে এখন জানতেছে, কিন্তু তার সর্বনাশ কিন্তু যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আহ, দেখেন, আমি একজনের তাহলে একটু দেখাই, দেখি তার অ্যাবাউটে সেগুলো রেখেছে কিনা, না সব মুছে দিয়েছে। না, আমি কোনো চিন্তা নাই আপা, আমি তো তাকে হাড়ে হাড়ে চিনি। আমি আমি একটা লোককেই দেখাই। দেখেন, দেখি, প্রিয় দর্শক, আমিও দেখি। এটা একটা লিটমাস টেস্ট বলতে টেস্ট। পারেন, কি বল। আমি একটু কই গেল দেখাই। এই যে সুলতান মোহাম্মদ জাকারিয়া, চেহারাটা দেখে রাখেন। হ্যাঁ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে কাজ করতো, আমার পক্ষে কয়েকটা আর্টিকেল লিখেছে। তো এনসিপির কনভেনার ছিল, সে মূলত জামাতি। তো এই আচ্ছা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে এদেরকে রিক্রুট করা হয়েছে, দেখেন। হুম। আহ, এবং সে সংসদ সদস্য প্রার্থী হয়েছে নোয়াখালী 2, জামাত এনসিপি আমি থেকে। দাঁড়ান, চশমা পরি, আমি তো ছোট লেখা পড়তে পারি না। হ্যাঁ, যুগ্ম আচ্ছা, আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। হ্যাঁ, সুলতান মোহাম্মদ আচ্ছা, জাকারিয়া। আচ্ছা, তো আগে ছিল কনভেনার, মূলত সে জামাতি, তাকে জামাত অর্থায়ন করে টোরে এই 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 ইয়েতে, মানে আচ্ছা। সে কি চাকরিতে থাকা অবস্থায়? না, অ্যামনেস্টি থেকে বের হয়ে থাকা অবস্থায়? আচ্ছা। জুলাইয়ের আন্দোলনের পরে সে মানে এনসিপিতে যুক্ত হয়েছে, আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে। এবং এর আগে সে বিভিন্ন জায়গায় ছিল, মানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায়। তো আম, এই যে লোকটা, তার আগের আপনি আর্টিকেল পড়বেন অ্যামনেস্টিতে, মানবাধিকার তো মানবাধিকার, এনসিপির যোগদান করার পরে তার আসল চেহারা খুলে এসেছে। এটা আমি একটা দেখালাম, আমি এরকম। এইখানে আসলে আপনাকে বললাম, ওদের মানবাধিকার হচ্ছে গিয়ে জামাতের মানবাধিকার। হুম এটা কিন্তু না, ওই সমগ্র এই বাংলাদেশের এই মানুষের এই জন্য এই প্রযোজ্য না। মানবাধিকার গুলোই আপা কয়েকটা উদাহরণ দেয়। ফরাদ মজহার যখন চিন্ময় কৃষ্ণ প্রভুর কাছে গেলেন, এরপরে তিনি অ্যারেস্ট হলেন। তিনি কেন গেছিলেন? তিনি স্পাই হিসেবে গেছিলেন, যে চিন্ময় কৃষ্ণ দাসকে একটু বাজিয়ে দেখি তার কোনো এমন কোনো ক্ষমতা আছে কিনা, যে ক্ষমতা থাকলে আমরা তাকে অ্যারেস্ট করতে পারবো না। আমেরিকা, সিআইএ, কি জন্য ওরা যখন কোনো এজেন্সির হয়ে কেউ কাজ করে, কোনো দালাল, মানে মোট কথা হলো গোলাম, ও চিন্তা করে আমার যে প্রভু, তার চেয়ে বড় প্রভুর সাথে সে কানেক্টেড কিনা একটু দেখি যায়। তো ফরাদ মজার গেল এবং আসলো, ফরাদ মজারকে দেখে তো চিন্ময় একদম বুকে জড়িয়ে ধরলো। এই সব ছবিগুলো দেখেছেন। তো তারপরে এখন হিন্দু জাতিগোষ্ঠী কিন্তু জানেন, সন্ন্যাসী উনি প্রতারিত হয়েছেন, কিন্তু এখন কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা জানেন যে, এবং এই যে বাউল আবুল সরকার, এর কাছে কিন্তু এই যে ফরহাদ মজার যার কাছে গেছে, তার ওইটা আকাশ ভরা তারা, এটা কনফার্ম। তো এখন আপনি মনে করেন ফরহাদ মজার বিষ নেওয়া যায়, বিষ নেওয়া যায়। ও হচ্ছে কি, ওই যে আমরা মনে করেন যে বাসা যেরকম ক্রস চিহ্ন দিয়ে চিহ্নিত করে দেয় না, ও যায় ইঙ্গিত দেয় যে এটা তোদের নেক্সট টার্গেট। তো এখন আপনি বলছেন যে এই ধরনের যারা চরম বিশ্বাসঘাতক,
এরা আশ্রয় কার কাছে পাবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশ্বের সব জায়গায় আছে। আমি বিশ্বাস করি না আসিফ নজরুল যেদিন ইউনূসের ক্ষমতা দখল, এই যে এটা অন্য কেউ তার কাছ থেকে আবার ছিনিয়ে নেবে, এরপর থেকে পৃথিবীর কোথাও তারা আরো জনসম্মুখে আসতে পারবে। মানে এরা আসলে সেলফ আসাদ সেন্সরশিপে থাকবে। মানে আমার মনে আসাদ মনে মনে এগুলা তো আবেগের কথা। তার মানে আমরা আপনি তো বলতেছেন অনেক যে জুতার বাড়ি এগুলা মানুষ তারা এগুলা খাবে আর বলবে ভালো লাগছে ভাই, না, আরেকটা দেন। তারা খাবে না। আপনি তো তারা 111 থাকবে দেখছেন। কোথায় পৃথিবীতে? আপনি তো অত ছোট না নিশ্চয়ই। আমি হুম, 111 নিশ্চয়ই আপনি দেখছেন। দেখছি। হুম। তো তো ফখরুদ্দিন মাইনুদ্দিন কোথায়? তার আগে জুতার বাড়ি খাইছে? সমস্যাটা হচ্ছে এটাই যে তখন ইন্টারনেট এত সহজলভ্য ছিল না। জনে জনে ফখরুদ্দিন মঈনুদ্দিনকে চিনতো না, টেলিভিশনে দেখতো ওকে। এখন সুবিধাটা হচ্ছে দেখেন, এবং টেলিভিশন যা দেখাতো তাদের ব্যাপারে, তারা যে আউল ফাউল কথাবার্তাগুলো সেগুলো কিন্তু সামহাও সেন্সরশিপ হয়ে যেত। আমরা ধরেন যারা সভা সমাবেশে ইন পার্সন দেখছি তারা জানি। এখন দেখেন এদের পুরো বিষয়টা কিন্তু মানুষ জানে, এমনকি ওদের পক্ষের লোক, আমি ওদের পক্ষের কয়েকজন বুদ্ধিজীবীর সাথে কথা বলছি, তারা এখন খুবই এত বিব্রত যে তাদের এই যে ফাউল কথাবার্তার কারণে তারা এখন আর কোনো জায়গায় যেয়ে এদেরকে ডিফেন্ডও করার চেষ্টা করে না, যে এত ফাউল কথাবার্তা কেন বলে, এগুলোর কি ফলাফল হবে। আপা এই ওটা উদাহরণ দিলে তো বঙ্গবন্ধুর খুনিরা পালাইই ছিল সারা জীবন, কখনো জনসম্মুখে আসে নাই। কিছু কিছু ঘটনা ওটাকে থাকে। ওইটা হচ্ছে গিয়ে মানে পালায়া থাকবে, কিন্তু আপনি যেটা স্বাভাবিক জীবনযাপন বলেন সেটা পাবে না। এটা বলবেন। স্বাভাবিক হ্যাঁ, আমি জীবনযাপন ওইটাই পাবে বলছি। না। ওই লুকায়েই থাকবে আরকি। লুকায়ে থাকবে, জীবন এভাবেই কাইটা যাবে। মীর জাফরের জীবন যেভাবে কাটছে, ঠিক আছে না? আমাদের পরের প্রজন্ম, আমি তো আমার বাচ্চাকে শিখাইয়া যাবো যে আসিফ নজরুল যে একটা গালি। আপনি আপনার আচ্ছা বাচ্চাকে আচ্ছা, শিখাইয়া বুঝলাম। যাবেন। তাদেরকে তাদেরকে পাইলে মানুষ জুতাবে, ডিম মারবে, এটা কনফার্ম। আমরা তারা ক্ষমতায় থাকতে মাহফুজ জিয়ারে দেখছি, অনেক না, জায়গায় দেখছি, এত এটা এত 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 ছোটখাটো কাজ ছোট। করবে না, বুঝছেন না? ওকে, ঠিক আছে ওকে, না? ঠিক ওকে। আছে? আমি একটু ছোটখাটোটাই ধরলাম, আপনি যেভাবে তাদেরকে বলছেন যে আচ্ছা। কিন্তু এরা যে নোংরামিটা এখানে বসে করছে, যেমন টেলিফোন আলাপ, ওই যে ইউনুচার দেখলেন। এখন এই ধরনের পলিটিক্যালি কিভাবে পাল্টা জবাব দিতে হয়, এটা আওয়ামী লীগের কিন্তু আমি দেখছি। এই এই জিনিসগুলো কিন্তু দেখছি খালেদা জিয়ার যখন এই যে জন্মদিন পালন টালন নিয়ে, তখন তো আওয়ামী লীগের নেতাকর্মীরা মানে আম, দেখেন, আমি খালেদা জিয়া যখন এই কাজগুলো করছিলেন আমি শুধু ভাবতাম যে এই নারী কোনোদিন মারা যাবেন না, তিনি কি অবিনশ্বর, তিনি কোনোদিন মারা যাবেন না, তিনি যেদিন মারা যাবেন ওই ডেট নিয়ে মানুষ কি করবে। তো এদের এই যে অবস্থা, এদের বাংলাদেশে এই আসিফ নজরুলের নিয়ে যে কি ভাস্কর্য হবে না, আমি মনে করি না যে এটা হবে না, অবশ্যই হবে। ভাস্কর্য কেমন হবে এই প্রশ্ন আমাকে করে না, কারণ আমি ভাস্কর নেই, আর এত ইনোভেটিভ চিন্তা ভাবনা আমার নাই, তবে অসাধারণ কিছু হবে। তো তাদের অর্জনটা কি আপা, মানে দেখে শুনে এরকম মানে এরকম নির্লজ্জ হয় কেমনে? তাদের কি ভয় ডর নাই, মান সম্মানের একটু? না, 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 ভয় ডর মান সম্মান এগুলা কোনো কিছুর ইয়ে নেই। ওদের তো এটা তো মানে এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার ঘটছে আসাদ। আপনাকে কোনো কষ্টও করতে হবে না। আপনি যেদিকে হুম, যাবেন ওদের নিজেদের তালিকা, ওদের নিজেদের করা। ঠিক করা। আছে? এরকম আবার বিশ্বাস করেন, একটু আপনার এই কথাটার উপরে বলে রাখি, আমার অনেক সময় দেখি ঘটনা সত্য কিন্তু সাক্ষী দুর্বল, বলতে পারেন, তখন খুব কষ্ট হয় যে হারামজাদা কত বড় বদমাইশ, যে ঘটনা ঘটাইছে কিন্তু আমি কিছু বলতে পারতেছি না, কারণ আমার কাছে প্রমাণ নাই। আর এরা আমার এই কষ্টটা কিন্তু মনের মধ্যে নাই, ওরা যা করতেছে সব আ দেখা যাচ্ছে, এবং স্পষ্ট দেখা যাচ্ছে। সব দেখা যাচ্ছে এবং ওদের তালিকা, ওরা যে সবাই একতাবদ্ধ এবং এই যে এরকম ভয়ঙ্কর রকমের পিশাচগুলা একসাথে হয়েছে, জম্বি, সাইবর, প্রত্যেকটা কিন্তু একটা আরেকটাকে পিছনে ফেলে দেওয়ার মতন। আপনি কার সাথে হুম, কার তুলনা করবেন? তুমি নারী যে পুরুষ তোমারই তুলনা। নির্বিশেষে, হ্যাঁ, নারী পুরুষ ট্রান্সজেন্ডার নির্বিশেষে, জামাত শিবির হিজবুত নির্বিশেষে একজন আরেকজনকে পিছনে ফেলে দিচ্ছে তাদের কর্মকাণ্ড দিয়ে, পৈশাচিক কর্মকাণ্ড দিয়ে। আপনার কোনো কষ্ট করতে হবে না। এদের যে তালিকা করা আছে এটা নিজেরাই করে রাখছে, শত শত ছবি তারা এলাই দাঁত কেলায় এরকম করে ছেই তুলতেছে, মাঝখানে ইনেজ দাঁড়ায় না এরকম করে। তা এগুলা তালিকা সবার কাছে থাকবে। ওদের পরিণতি ওরা নিজেরা ডেকে নিয়ে আসতেছে। ওই আমরা বলি আর কি যে ইতিহাস কাউকে ক্ষমা করে না। হ্যাঁ, ইতিহাস ওদেরকে ক্ষমা করবে এরকম ভাবার কোনো কারণ নাই। যেটা হচ্ছে সেটা খুব সাময়িক এবং এক্সট্রিম কোনো সিচুয়েশন এ আপনি নিজেও জানেন, আমিও জানি, আমাদের ব্যক্তিগত জীবন দিয়েও জানি যে খুব এক্সট্রিম সিচুয়েশন এ কিন্তু মানুষ খুব বেশি দিন থাকে না। ঠিক আছে? হুম। মানুষ ওইটার থেকে ফাইট ব্যাক করার একটা ব্যবস্থা করে। তো বাংলাদেশের মানুষ ফাইট ব্যাক করবে। আপনি আমি হয়তো এই যে আমাদের টক শো করি বা কথা বলি, এগুলা দিয়ে হয়তো মানুষকে হয়তো ইন্সপায়ার্ড করতে পারবো, কিছু তথ্য পৌঁছাতে পারবো। সেটা আমরা করে যাচ্ছি। কিন্তু বাংলাদেশের মানুষ এটা দেখবেন যে একেবারে লগি বইটার মতন একটা কাণ্ড ঘটায় ফেলবে। আমি ওটা মোটামুটি নিশ্চিত।
সকল লক্ষণ এটা বলে দিচ্ছে, মানে যেভাবে মানুষকে দেয়ালে পিঠ ঠেকানো হচ্ছে, এবং বাংলাদেশের মানুষকে তো কিছুটা, এবং ওই দেশে আমার জন্ম বড় হওয়া, আমি চিনি না, চিনি। স্টুপিডিটি, বুঝছেন না? আইসা কি সব কথাবার্তা বলে বাবা, বলে যে নাকি মেট্রো রেল নাকি 20% লোকের, এক্সপ্রেসওয়ে নাকি 5% লোকের, যে আরেকটা ইয়া, ওটা ফকিন্নি কি জানি, খালি টাকা পয়সা হচ্ছে কিন্তু মেধা মননে তো হয় না, আকিজের পোলা বলে ওই টাকা নাকি ইরিগেশনে ব্যবহার করলে চালের দাম কমে যায়। তো কিসব স্টুপিড কথাবার্তা বাংলাদেশের মানুষকে বলে, ভাবে যে বাংলাদেশের মানুষ একদম কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না। এই যে জনগণকে আন্ডার এস্টিমেট করে করেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলা ধরা খায়। জনগণকে তো আন্ডার এস্টিমেট করার কিছু নাই। আপনি আমি এখানে একেবারে ইয়েতে স্ট্রিমে বসে কথা বলতেছি দেখে আমরা খুব সুপেরিয়র হয়ে গেছি, এটা ভাবার কোনো কারণ নাই। এরকম কথা আমাদের শত শত চায়ের স্টলের দোকানে, আমাদের শত শত রিক্সাওয়ালারা এই ইয়ে জানে। আমাদের রিক্সাওয়ালা, বেবি ট্যাক্সিওয়ালারা আপনারা আমার থেকে বেশি রাজনৈতিক সচেতন, দেখেন আমার গার্মেন্টস এর মেয়েটা আপনারা আমার থেকে বেশি জানে, বলতেছে তারা এগুলো অলরেডি। তো আপনি বাংলাদেশের দুইজন জনগণ দুইজন ব্যক্তির কথা বলেছেন আপা। হ্যাঁ, আমি কিন্তু মানে এই যে খাম্বা তারেকের, যে লোক খাম্বা তার, সে পিলার, মানে ধরেন একটা মেট্রো রেলের পিলার দেখলে তো সে জেলাস হবে, সে বলবে না খাম্বা ঠিক আছে। তার যদি খাম্বা, বিদ্যুতের খাম্বা, খাম্বা অনেকে যারা জানেন না খাম্বা বাবা কি, 10% কি এখন একটু জানেন, এত তথ্য দেওয়া যাবে না। তো তারেকের তো নজর হচ্ছে খাম্বার দিকে, সে তো পেট্রোলের পিলার দেখলেই তার গা জ্বলে, তো সে বলবে যেগুলোর দরকার কি, এক্সপ্রেসওয়ে দেখলে, এই ফ্লাইওভারের পিলার দেখলে তার খারাপ লাগবে। আর কাছে আকিজের কথা বলছেন, এই আকিজ গ্রুপই তো এই আমির হামজা নামক যে বক্তা, তাকে একটা জুমার ইমামতির জন্য প্রায় 1 লাখ টাকার উপরে দিত, মাসে 4 লাখ টাকা থেকে শুধু ইমামতির বেতন দিত তাকে, পাজেরো কি কি সব 4 কোটি 5 কোটি টাকা দামের গাড়ি দিত। এবং আওয়ামী লীগ এদেরকে ব্যবসা করতে দিয়েছে, কোনো ধরনের ক্ষতি করেছে বলে আমি জানি না। এই আকিজ গ্রুপেই তো আকিজ বিড়ি, মানে নেশাজাত দ্রব্য বিক্রি করে তারা মানুষের ক্ষতি করে, তারা এখন শিল্পপতি হয়েছে, এবং তারা কত বড় ইসলামিস্ট, মানে আমির হামজাদের পালা, বুঝতে পারছেন? জামাতের অর্থায়ন কিন্তু এদিক দিয়ে হয়েছে। আমরা সবাই পড়ে আছি ওই যে ধরেন চট্টগ্রামের সেই ইয়া গ্রুপ, এসালম গ্রুপ, হ্যাঁ এসালম গ্রুপ, বা রাঘব বোয়াল বদমাশদের আমরা দেখি নাই। আওয়ামী লীগের অবশ্য দোষ আছে, এই ড্যামেজগুলো কন্ট্রোল করতে পারে না, যে অর্থাৎ এই আকিজ গ্রুপ ওরা জামাত শিবিরকে পালতেছে একের পর এক, তাদের প্রতিষ্ঠান থেকে অর্থ দিয়া, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেই, তাদের স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে দিয়েছে, মানে স্বাধীনভাবে বলতে কি, তাদের আয় ব্যয়ের হিসাবটা নিলেই হইতো। আমি যখন দেশে ছিলাম আসাদ, একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিল আকিজ, দেশে ছিলাম বা কোভিড এর সময়, আমি এখানে এরকম মনে হয়, আকিজ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যে ভিন্ন ধর্মাবলম্বী কেউ এখানে অ্যাপ্লাই করার দরকার নাই, ঠিক আছে, নারীদের অ্যাপ্লাই করার দরকার নাই। এই তো হচ্ছে মনস্তত্ত্ব, এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া তার নিয়োগ বিজ্ঞপ্তির। তো এইগুলা, এই ধরনের লোকজন, এরা শিল্পপতি হোক আর ওয়াজি হোক, কিছু যায় আসে, এটা তো সমাজের জন্য ক্ষতিকারক একটা জিনিস। এইটা কিছু বলার নাই। এই যে দেশে মেগা প্রকল্প বন্ধ, একজন লিখছেন, মেগা প্রকল্প ভাইয়া বন্ধ হবে না, এটা সাময়িকভাবে হয়তো স্থগিত আছে, কারণ মেগা প্রকল্পের সাথে অনেক কিছু জড়িত, অনেক দেশের ইনভেস্টমেন্ট জড়িত। তো সেই দেশগুলো তাদের এই প্রকল্প চালানোর ব্যবস্থাই করবে। সবাই, বিশ্বের সব দেশ যারা আমাদের দেশে বিনিয়োগ আছে তারা, এবং দেশের ভিতরে যারা আছে তারা, সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কিন্তু নির্বাচনের যেই ফ্রেমওয়ার্ক সাজানো হয়েছে সেটা নিয়ে সবাই হয়তো, অনেকে হয়তো অবগত না, সেভাবে বিশ্লেষণ করে নাই দেখে নির্বাচনের আউটকামটা সম্পর্কে মানুষ বুঝতে পারছে না। তো মেগা প্রকল্প আপাতত বন্ধ, এটা চলবে পরবর্তীতে, কারণ অনেক দেশের ইনভেস্টমেন্ট আছে, তারা তো রাতারাতি তাদের ইনভেস্টমেন্ট উঠায় নিতে পারবে না। না, অনেক ধন্যবাদ আপা। আমরা একদম শেষের দিকে, আমাদেরকে আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যদি কোনো আশার বাণী শোনান, অর্থাৎ এই যে এখন বলছে আওয়ামী লীগের ফিরে আসা, আপনি বলতে পারেন যে দেশে কি আর কোনো রাজনৈতিক দল নাই, দেশে কি আর কোনো, আসলে নাই, মুক্তিযুদ্ধকে রক্ষা করার, দেশ রক্ষা করার জন্য। এটা আমি তো, আপনি জানেন আমি সমালোচক আওয়ামী লীগের, কিন্তু এখন যে অবস্থা তাতে আর কাউকে তো দেখি না, মানে কই বিএনপির ব্যাপারে একটা বিয়ে ছিল,
যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, অন্ততপক্ষে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এবং বাংলাদেশের অস্তিত্ব কেন্দ্রিক তারা দাঁড়াবে। মানে তারা চুরি করে, বাটপারি করে, চাঁদাবাজি করে, সবই করে, বুঝলাম, কিন্তু কিছুটা তো লাজ লজ্জা থাকে। কিন্তু তাদের নীরব উপস্থিতি একদমই নিষ্ক্রিয় বলা যায়। দুই একজন যারা ভোকাল তাদেরকে আবার দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আপনি জানেন ফজলুর রহমানের সাথে কি হয়েছে, বহিষ্কার করতে করতে করেনি আর কি, যেহেতু বর্ষিয়ার নেতা তাদের তো দেখাতে হবে মুক্তিযুদ্ধ আছে। ওদিকে রুমিন ফারহানা, তার সাথেও মানে দু একজন যাও, রুমিন ফারহানার অনেক নারী কেন্দ্রিক বক্তব্য আছে যেগুলো সমর্থনযোগ্য, মানে তার সেই অধিকারের জায়গাগুলো বা অসাম্প্রদায়িক কথাবার্তা আছে, ওইভাবে মোল্লা নন। তো কি দেখেন, মানে আওয়ামী লীগ কত দ্রুত আমাদের এই দেশের হাল ধরবে বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা মানে অনেক ফ্যাক্টর জড়িত, তো প্রতিদিন কিন্তু নানা ফ্যাক্টর চেঞ্জ হয়, বুঝছেন, ভেরিয়েবল ফ্যাক্টর, এখানে স্ট্যাটিক কোনো ফ্যাক্টর নাই যেহেতু। কারণ আমি আপনি অনেক আলোচনায় বলি আমরা যে আন্তর্জাতিক শক্তি যেখানে জড়ায় যায়, আওয়ামী লীগের এককভাবে কিন্তু সে তখন সিদ্ধান্ত গ্রহণ করা আবার ফিরে মানে রাজনীতিতে তো তারা আছেই, তারা তো রাজনীতিতে আছে, তারা তাদেরকে নিয়ে সবসময় আলোচনা হচ্ছে। আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি যে তাদের যেসব নেতাকর্মী নেতারা বিদেশে আছেন পরিস্থিতির কারণে, তারা কবে ফিরে আসতে পারেন। এখন এইখানে দেখেন পলিটিক্যালি মোটিভেটেড এত ধরনের কেস হয়েছে, এবং মিসক্যারেজ অফ ল আমরা যেটা বলি, মিসক্যারেজ অফ জাস্টিস যেভাবে হচ্ছে দেশে, সেই মুহূর্তে এই নেতাদের ফিরে আসা এবং এসে এই জেলখানায় দেখেন 50 জনের উপর মেরে ফেলছে, এইসব হত্যার শিকার হওয়ার তো এই সময়টা সঠিক না। তো তারা যদি পলিটিক্যালি মোটিভেটেড কেস গুলা উঠানোর ব্যবস্থা করতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়কে দিয়ে, চাপ দিয়ে, কারণ এগুলা উঠানোর ব্যবস্থা না করতে পারলে তাদের দেশে ঢুকাটা অনিরাপদ হয়ে যাবে, আমি যেটা মনে করি আর কি। এবং তারা যেটা করছেন, তারা তো এখন লিয়াজও করছেন, তারা বিভিন্ন সংবাদ সম্মেলন করা, সাক্ষাৎকার দেওয়া, এবং আমি দেখেছি যে বিভিন্ন দেশের পার্লামেন্টের এমপি টেম্পিরা আমাদের সংখ্যালঘু নির্যাতন এবং অন্যান্য যেসব ললেসনেস হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু বক্তব্য দিচ্ছেন। তো আওয়ামী লীগ ধীরে হলেও তাদের কাজকর্ম করছে, এবং এখন এটাকে এক্সপেডাইট করতে হবে হচ্ছে জনগণকে বলতে হবে যে আমরা তোমাদের পাশে আছি, তোমরা যতই ভিকটিম, তোমাদের 1500 উপর নেতা কর্মী মারা গিয়েছে, 5 লক্ষ লোক জেলে, তোমরা নামতে পারছো না, 4 লক্ষ ছেলে মেয়ে শিক্ষা অধিকারের বাইরে, তোমরা নামতে পারছো না, কিন্তু আমরা সাধারণ জনগণ তোমাদেরকে নিরাপত্তা দিব, তোমরা আসো আমাদের দেশের, আমরা একসাথে দেশের জন্য লড়ি। এটা যখন জনগণ বলতে পারবে, তখন কিন্তু আওয়ামী লীগ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে দেশকে জঙ্গিমুক্ত করতে পারবে। জনগণকে প্রত্যেকটা সেক্টরে বিব্রত, বিরক্ত এবং ক্ষতিগ্রস্ত করার জন্য যা কিছু করতে হয় সবকিছু ইউনূস সরকার করেছে। তো জনগণ কবে নামবে? এর চেয়ে আর কি হইলে পারে? মানে আপনি বাংলাদেশের দিকে তাকান, মানুষের অবস্থা, আমি প্রতিনিয়ত চেষ্টা করি কথা বলার, গণমানুষের সাথে কথা বলার চেষ্টা করি, এবং আগেও এই কাজটা করেছি। আগে আওয়ামী লীগের আমলে এক প্রকার ক্ষোভ ছিল, মানুষের মধ্যে ক্ষোভ ছিল, কষ্ট ছিল, কিন্তু এখন সেটা মহামারীতে পরিণত হয়েছে। কেউ মানে যত ধনী হোক বা যত করে, কারোর দেশের কথা জিজ্ঞেস করলে প্রথমে একটা দীর্ঘশ্বাস। তো এই পরিস্থিতিতেও যদি, আর এখানে তো আওয়ামী লীগের একটা দায় থাকে না যে জনগণ কাকে ডাকবে, তার তো নেতৃত্ব দেখতে চাই। তো দেশে থাকতে যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, তাদের অনেকের ব্যাপারে অভিযোগ আছে তারা মানুষের কাছে ছিল না, মানুষকে মানে দাম্ভিকতা, অহংকার। এই যে এখানে একজন কমেন্ট করেছেন, হাসান মাহমুদ আর এই আব্দুল মোমেন বিহীন আওয়ামী লীগ চাই। কেন, তাদের সাথে সমস্যা কি? তাদের অসংখ্য বক্তব্য আছে, এগুলো আর এখানে কোট করছি না, যেগুলো আওয়ামী লীগের ভাবমূর্তি শুধু ক্ষুণ্ণ করে নাই, তাদের কার্যক্রম অনেক বিপদগ্রস্ত করেছে। এর বাইরে তো আওয়ামী লীগের শত শত হাজারো চমৎকার চমৎকার নেতা রয়েছেন, তাদেরকে খুব একটা, হ্যাঁ, কিছু কিছু ব্যক্তিকে দেখি যারা শিল্পপতি, আওয়ামী লীগের টিকিট কিনেছিলেন, তাদের বক্তব্য অনুযায়ী বউ বাচ্চা নিয়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, ছবি দিচ্ছেন, সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গালাগালি করছেন যে তোর সাহস কত বড়, এই দুঃসময় গিয়ে তুই আরামে আসস। এরকম ব্যক্তিরা আছে। তাদেরকে যদি বিচ্ছিন্নও ধরি, তাহলে তো যারা দায়িত্বশীল তারা আর কবে, আর কত ধ্বংস হইলে পর্দার আড়ালে থাকবেন? সামনে আসছেন না কেন? আমরা তো হাতে কোনো কয়েকজনকে দেখি। নওফেল সাহেব চমৎকার বলছেন, নিজ মজুম। আসাদ, আসাদ, এইটা এই প্রশ্ন সত্যিকার অর্থে আপনি আমাকে, আমি আপনাকে করে কোনো লাভ নেই। আমরা তো বললাম আমরা দলীয় হাইকমান্ডের সাথে কেউ জড়িত না, আমরা তাদের স্ট্র্যাটেজিক প্ল্যান জানি না, এবং সবচেয়ে বড় কথা আমাদের নেত্রী আছেন আরেকটা অন্য দেশে, উনি কি পরিস্থিতিতে আছেন, ওনার উপরে কি ধরনের এমবার্গো আছে আমরা কিছু জানি না। তো এবং আমাদের দেশের অনেক মন্ত্রীও এমপিও ওই দেশে আছে, তো আমরা এমন ধরনের কোনো কথা বলবো না যে তাদের ওখানকার থাকাটাও বিঘ্ন হয় আর কি, আমাদের নেত্রীর কোনো ক্ষতি হয়, আমরা এ ধরনের কোনো কথা বা আলোচনা করব না। ওনারা জানেন কোন সময়ে এই কাজ করতে হবে এবং কখন ফিরে আসতে হবে। আপনি আমি তাড়া দিলে হবে না, সবকিছুর একটা প্রক্রিয়া আছে।
তারা সেখানে অন্য দেশে আছেন, তাদের পরিস্থিতিটা আমরা না জেনে মন্তব্য করাটা সঠিক হবে না। আমরা সাদা চোখে অনেক কিছু দেখি, কিন্তু সবসময় সব জায়গায় একটা গ্রে এরিয়া থাকে। সেই এরিয়াটা না বুঝলে, ভূ রাজনীতি না বুঝলে আমাদের মন্তব্য করাটা সঠিক হবে না। মানুষ বিভ্রান্ত হবে। যেহেতু আপনার শো অনেকে দেখে, ওই আলাপ আমি আর আপনি আলাদাভাবে করব। ওকে, কিন্তু অনেক ধন্যবাদ। এটা আমরা স্ক্রিনে করব না। কিন্তু হ্যাঁ, আমরা অপারগ আরকি। গ্রে এরিয়ার কথা বলছেন, তাদের সুবিধা অসুবিধার কথা বলছেন। হ্যাঁ, যদি বাংলাদেশের পরিস্থিতি মোটামুটি স্টেবল থাকতো তাহলে বলতাম যে ঠিক আছে আপনারা আপনাদের মতো করে ফেরেন। পরিস্থিতি তো আসলে খারাপ, খুবই খারাপ। পরিস্থিতি স্টেবল না। আসাদ, সবচেয়ে বড় কথা, যদি রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার থাকতো, সংসদ কার্যকর থাকতো, অনেক কিছুই করা যেত। এর কিন্তু কোনোটাই এখন নাই। তো আমরা এখানে কিভাবে বলবো? এবং সবচেয়ে বড় কথা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়। সে জায়গায় তো আপনার আমার মতন সাধারণ মানুষেরও নিরাপত্তা নেই। ওনাদেরকে আমরা কিভাবে আবার বলবো যে আসেন, এসে বিপদের মুখে পড়ে যান? এটা তাদের সিদ্ধান্ত। তারা বুঝবেন যে কখন তারা ভাববেন যে এখন আসা যাবে। তারা এখন আইন প্রক্রিয়াটা যদি সুন্দরভাবে থাকতো, মানে আদালতটা যদি সঠিকভাবে পরিচালিত হতো, মানুষ তো রাজনৈতিক মামলা আগেও মোকাবেলা করছে, মোকাবেলা করতে পারতেন তারা। এখন তো সেগুলো কোনো কিছুই নাই। একজন আইন উপদেষ্টা, তারপর স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা প্রকাশ্যে বলছেন কিভাবে জামিন পেয়েছে দেখতে হবে। জামিন পাওয়া তো মানুষের অধিকার। এবং এই যে আপনি একটা ঘটনা প্রথমে বললেন সাদ্দামের কথা, তাকে শোন অ্যারেস্ট করে আবার জেলগেট থেকে নিয়ে গেছে। একজন শাহরিয়ার কবির যে এতদিন ধরে অসুস্থ, তার বিরুদ্ধে আপনি হত্যা মামলা দিয়ে রাখছেন, সে নাকি ইয়েতে যায়, রংপুরে যায় হত্যা করছে। আপনি হাসানুল লকিনুর নামে হত্যা মামলা দিয়ে রাখছেন, ফারজানা রূপা, শাকিল, শ্যামল বাবু, সবার নামে আপনি হত্যা মামলা দিয়ে রাখছেন। তো এই লোকগুলোকে আমরা কিভাবে বলবো যে আসেন আপনারা এই মিথ্যা মামলা মোকাবেলা করেন, যেখানে ইয়েতে রাষ্ট্রপক্ষের উকিল যায় বলতেছে আমি খুব ব্যথিত বলে সে হাসতেছে। তার ইয়ের তার ক্লায়েন্টের ভার্ডিক্ট হয়েছে, সে বলতেছে আমি তো দুঃখিত, আমার মুখটাই হাসি হাসি। তো আপনি এখানে কি আশা করেন, কি বলেন বলেন আসান? আপনি যে এই যে মানে সারফেস লেভেলে ভাষা ভাষা কথা বলবো, কেন বলবো? আমরা কি কারণে বলবো? হ্যাঁ, ঠিক আছে। আমরা সারফেস লেভেলে থেকে অপেক্ষাই করি আর কি করব। তবে যে উদাহরণগুলো দিয়েছেন ওই ব্যক্তিদের ভবিষ্যৎ বোধহয় আমি দেখতে পাই। তাদের ভবিষ্যৎ ভালো হোক। আমরা সবসময় বলি জগতের সকল প্রাণী সুখী হোক, এটা আমাদের হ্যাঁ, বক্তব্য থাকে। হাসি আমলান থাকুক, তাদের হাসি আমরা দেখব, ভবিষ্যৎও দেখব। ভবিষ্যতেও দেখবো, সেটাই। অনেক ভালো থাকবেন প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা পুরোটা সময় ধরে একটা বড় সংখ্যার দর্শক ছিলেন, ফেসবুক ইউটিউব মিলিয়ে প্রায় 4,500 দর্শক দেখছিলেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা চাইলে এই আলোচনাটি শেয়ার করতে পারেন। আফসানা কিশোর লোচনাপার সাথে অনেক আচ্ছা, আপনার নামটা উচ্চারণ করতে গেলে আমি পেঁচাই ফেলি অলওয়েজ। এটা 1 বছর আগে হয়েছে, এইবার হচ্ছে। কারণ হচ্ছে কি আসাদ, আমাকে তো আফসানা কিশোর তোমরা কেউ ডাকো না বাবা, তোমরা সবাই লোচনা পড়ে। হ্যাঁ, পাঠা করে, জন্য না আমি আটকাই যে আফসানা। আচ্ছা ঠিক আছে, কিশোর না কিশোরা, ওইখানে যে ভাবি আবার যে না এটা দেখি। যাই হোক, অনেক ধন্যবাদ আপা সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। বাংলাদেশ এবং ভারতের নাগরিকদের শুভরাত্রি। শুভরাত্রি।